আচ্ছা ভাইয়া, ডাউনলোড তো এই লিংকে হচ্ছে না কেন? আপনি লিংকটা ওপেন করেন। ওপেন করলে আপনার না যদি ভাইয়া, আপনার আমার হচ্ছে। হ্যাঁ, আপনি এখান থেকে এই যে এখানে আপনার এই যে এখানে আপনি এই যে ডিরেক্ট ডাউনলোড লিংকে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে ডাউনলোড হবে। আপনার যদি কোনো কি বলে ডাউনলোডার কি বলে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনার অটো ডাউনলোড হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে এটার মধ্যে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো আমি সফটওয়্যারটা আনইনস্টল করতে চাইছিলাম বাট খুঁজে পাইতেছি না আমার প্রোগ্রামস এন্ড ফিচার্সে। কারণ আরেকবার একটু ট্রাই করি তো। মানে আমার মনে হয় আপনি নিজেরাই পারবেন, তারপর আমি চাচ্ছিলাম আর কি একটু দেখাইতে আপনাদের আলাদা করে। আচ্ছা, আমি একটু সার্চ করি। ভিএস কোড নাই, আচ্ছা এটা আমার অন্যভাবে আনস্টল করতে হবে, কোনো প্যারা নাই। এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এই ফাইলটার আমি ওপেন করলাম। আচ্ছা, এখান থেকে আনস্টল করে দিচ্ছি স্টুডিও কোড। আচ্ছা, আমার যে ফাইলটা ডাউনলোড হয়েছে সেখানে চলে যাই। এই যে আপনার ফাইলটা ডাউনলোড করার পর সবাই একটু মিউট করে রাখেন, ঠিক আছে? আপনি এখান থেকে ওপেন দিবেন। ঠিক আছে, এই যে রাইট বাটনে ক্লিক করতে পারেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা ক্লিক করবেন। এই যেভাবে করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, তারপর ইয়েস দিলাম আমি। তারপর একটা এরকম একটা আপনার অপশন আসবে, মানে আমার এটা অলরেডি ইনস্টল করা আছে দেখে এই জিনিসটা আসতেছে, আপনাদের আসবে না। আপনারা সরাসরি এই যে এই প্যানেলটা দেখতে পারবেন। তারপর জাস্ট হচ্ছে নরমালি জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে দেবেন সবকিছু, ঠিক আছে? নরমালি আমরা হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার কিংবা গেম ডাউনলোড করে ইনস্টল করতে গেলে যে ধরনের জিনিস আসে, সেম ইন্টারফেস। জাস্ট হচ্ছে নেক্সট নেক্সট চাপ দিয়ে চলে যাবেন। তারপর আর কিছু করার দরকার নাই, জাস্ট নেক্সট চাপ দিবেন। নেক্সট, একদম ইজি টু ইনস্টল অ্যান্ড ডাউনলোড। সো আপনারা জাস্ট হচ্ছে এখানে নেক্সট চাপ দিয়ে যাবেন, তাহলে হবে। কেউ ভিএস কোড ইউজ করছেন আপনারা? ভিজুয়াল স্টুডিও কোড কেউ ইউজ করা হয়েছে আপনাদের মধ্যে? জি ভাই, দেখছিলাম। জি আচ্ছা, না ভাই। এখন কথা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ভাই, মানে একটা তো সফটওয়্যারের নাম বললেন যেটা দিয়ে আপনি হচ্ছে কোড এডিট করবেন বলছেন, তো এরকম কি আর কোনো সফটওয়্যার আছে কিনা? হুম, তো এরকম আরো অনেকগুলো সফটওয়্যার আছে। মানে আমরা যখন নতুন নতুন কোডিং করতাম তখন হচ্ছে একসময় নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করছি। এখন অনেক কিছু আছে, নেটবিনস আছে, তারপর কেউ ব্র্যাকেটস ইউজ করে, কেউ হচ্ছে পিএইচপি, স্টর্ম, তারপর অ্যাটম, অনেক ধরনের সফটওয়্যারই আছে। তো আমার মতে হচ্ছে সবচেয়ে বেস্ট ইউজ করা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। কারণটা কি, এটা হচ্ছে যত বড় বড় এই যাব ডেভেলপার আছে সবাই সবসময় আপনার হচ্ছে এই যে ভিএস কোড কিংবা ভিজুয়াল স্টুডিও কোড যে সফটওয়্যারটা, এই কোড এডিটরটা ইউজ করে। তো এটারে মানে যেহেতু কোড আমরা এডিট করব, যার কারণে এটার নামটা দেওয়া হয় কোড এডিটর। তা আপনি এটারে সফটওয়্যার বলেন বা টুল বলেন, যেটাই বলেন, বাট জিনিসটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি কোড এডিটর। সব মনে থাকবে জিনিসটা কি নাম। আচ্ছা দেখেন, কোড এডিট। হ্যাঁ, তো ওই কোড জি এডিটর ভাই, কি? মনে থাকবে। হ্যাঁ, কোড এডিটর আপনি যদি সার্চ করেন যে কোড এডিটর বেস্ট, ধরেন কোড এডিটর লিখে সার্চ করেন কি কি আছে। হ্যাঁ, বেস্ট কোড এডিটর এরকম দেখেন অনেকগুলো পাবেন। সাবলাইম টেক্সট, অ্যাটম, তারপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেটস, ভিম। তো এগুলা হচ্ছে যে সবাই ইউজ করে, তবে বেস্ট হচ্ছে কোনটা, যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেটাই সবাই সাধারণত ইউজ করার ট্রাই করে। তো এটাতে আমরা কোড করব, ফিনিশ দিলাম, লঞ্চ করলাম, দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসতেছে আপনার। আপনার কিছু না, এখানে একটা ওয়েলকামিং একটা ফাইল থাকবে, তারপর একটা রিলিজ নোটের মতো থাকবে। এই যে আমরা গুগল ক্রোমের মধ্যে কি বিভিন্ন ট্যাব থাকে না আমাদের এরকম, তো এটার মধ্যে এরকম আপনি যদি অনেকগুলো কোড করেন আলাদা আলাদা ট্যাবের মধ্যে কোডগুলো রাখতে পারবেন। তো আমাদের এগুলোর দরকার নেই, এখানে একটা রিলিজ নোট দিচ্ছে, আমি এটাকে কেটে দিলাম, তারপর এটাকেও কেটে দিলাম। ওকে, তারপর এখন জিনিসটা হচ্ছে একটু দেখতে বড় দেখাচ্ছে। তো আমি এখান থেকে ধরেন যে কোনো একটা কিছু একটা কোড এডিট করতে হবে, প্রথমে আমাদের এখান থেকে নিউ ফাইলে গিয়ে একটা ফাইল তৈরি করে ফেলতে পারি। তো এটা থাকুক, আমরা যেমন সামনে রেখে দিই। তার পরবর্তীতে আমরা যেটা করবো, আমি বাকি সবকিছু কেটে দিই। এখন আহ, ভাইয়া, হ্যাঁ বলেন। রেকর্ড চালু করছিল। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাইয়া, অল্প একটু। জি বলেন। ভাই, ওই যে এলডিপির ইয়াতে ওয়েবসাইটে কি কোনো প্রবলেম চলতেছে? ওইখানে রেজিস্ট্রেশনে করা যাচ্ছে না, ওয়েবসাইটে তো ঢোকা যাচ্ছে না। না, এখন আপাতত একটু সমস্যা হচ্ছে, তো ঠিক হয়ে যাওয়ার কথা। আশা করি হয়তো তারা ঠিক করে ফেলবে, ঠিক করলে আপনার রেজিস্ট্রেশন ইস্যুগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যে জায়গাটায় ছিলাম, তো
এখন কথা হচ্ছে আমাদের কোড এডিটর তো ইনস্টল হয়ে গেল। তো এখন আমরা ধরেন আমি একটা ফাইলে যাই, আপনাদের জন্য একটা ফাইল তৈরি করি এখানে। ধরেন এই জায়গাটায় আচ্ছা আমি একটা নতুন ফাইল করলাম। আপনারা হচ্ছে WDD58 না আপনাদের ব্যাচ? 53 ভাইয়া 53 53 না? আচ্ছা ঠিক আছে। কুমিল্লা WDD53 সরি 52 লিখলাম কেন? ভাই 53 হবে। হ্যাঁ আচ্ছা দেখেন, তো এখন কথা হচ্ছে আমি ধরেন একটা যেকোনো একটা ফাইল খুললাম। হুম, ধরেন একটা ফাইল খুললাম, ফাইলের ভিতরে আমি কিছু একটা লিখলাম যে ধরেন আহ, আমার সোনার বাংলা। আচ্ছা আমি এটা একটু ধরেন আমি এরকম কিছু একটা লিখলাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এরকম একটা কিছু লিখলাম, সেভ দিলাম। তো দেখেন এইটা কি আমি একটা নর্মাল একটা টেক্সট ফাইলের মধ্যে আমি কিছু একটা লিখছি। তো এখন ধরেন আমরা সাধারণত ওয়েবসাইটগুলো কোথায় লাইভ হইতে দেখি, আমরা ব্রাউজারে এসে দেখি না যে ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট মানে কি যে আমরা ব্রাউজারে ভিজিট করব, দেখব, তাই তো? রাইট? জি ভাইয়া, জি ভাইয়া। দেখবো। তো এখন এই জিনিসটা আসলে কেমন করে পসিবল? তো দেখেন আমি এখানে একটা ফাইল তৈরি করছি। এই ফাইলের নামটা আমার ইচ্ছা মতো আমি একটা নাম দিছি। তা আমি করব কি পুরো নামটা চেঞ্জ করে দিব। পুরো নামটা চেঞ্জ করে দিব। তো আগে একটা জিনিস দেখে আপনাদের যে সাধারণত আমাদের ফাইলগুলো দেখতে এরকম হয়। তো ধরেন আমি এখানে একটা নাম দিলাম যে ইনডেক্স, এরকম একটা নাম দিলাম। ইনডেক্স নাম দিলাম একটা। তো এটা আপাতত একটা দিয়ে রাখি। তো নরমালি আমরা কি করি যে ধরেন একটা ফাইল, একটা টেক্সট ফাইলের একটা ফরম্যাট দেখি আমরা এরকম যে ভিউতে গিয়ে যদি আমি ফাইল নেম এক্সটেনশন দিই দেখবেন যে আপনার টেক্সট একটা ফরম্যাট আসে। আর যদি কোনো একটা MP3 গান হয় তাহলে সেক্ষেত্রে কি হইতে পারে? তা ধরেন আপনার একটা মানে আপনার পিসিতে একটা গান আছে। তখন ফরম্যাটটা কিরকম থাকবে? যে .mp3। তারপর ধরেন আপনি একটা ভিডিও ফাইল দেখতেছেন, আপনার পিসিতে কোথাও একটা ভিডিও ফাইল আছে, ওই ফাইলের আপনার হচ্ছে যে কি বলে যে ফরম্যাটটা কি থাকে যে .mp4। তেমনি পিকচারের ক্ষেত্রে কি থাকে .jpg তারপর হচ্ছে যে আমি একটু দেখে আপনাদের, ধরেন পিকচার্সে গেলাম, কোথায় এই যে ধরেন এখানে আমি একটা ছবি ওপেন করি, দেখেন এখানে যতগুলো ছবি দেখতেছেন সবগুলো ফরম্যাট কি আছে বলেন তো? .jpg আছে না, PNG আছে না, এই ধরনের জি ফরম্যাটগুলো ভাইয়া, জি ভাইয়া। আমরা দেখি। তো এখন কথা হচ্ছে যে এই ফাইলগুলো দিয়ে বোঝা যায় একটা ছবি কিংবা টেক্সট MP3 ফাইল কিংবা MP4 ফাইল। তো ওয়েবসাইট হচ্ছে এরকম একটা জিনিস, ওয়েবসাইটেরও তো একটা মানে চেনার বা বোঝার মতো একটা জিনিস লাগবে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে না এটা একটা ওয়েবসাইটকে বোঝায়, এরকম একটা আমার ফাইল দরকার। তো এই ফাইলটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি যে একটা ফাইল তৈরি করছিলাম এখানে, এই ফাইলটার ফরম্যাটটা আমি চেঞ্জ করে দিব। কিভাবে? জাস্ট হচ্ছে এখানে যেমন index.txt আছে, এটাকে আমি ধরে চেঞ্জ করে বলে দিলাম তুমি HTML হয়ে যাও। তারপর একটা ওয়ার্নিং আসবে, এটা আমি ইয়েস টাইপে দিলাম। দেখেন, বা আপনি চাইলে সরাসরি এটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে মনে করেন নতুন করে একটা খুলতে পারেন। হ্যাঁ, ধরেন আপনি এরকম একটা খুললেন, যে ফাইল খুললেন, ধরেন এখান থেকে ধরেন এরকম একটা খুললেন টেক্সট ডকুমেন্টে, আমি একটা নতুন একটা সরাসরি খুলি এখানে index.html, আবার করে দেখাচ্ছি, এরকম করে খুললাম। ঠিক আছে? তো খুললাম। তো এই ফাইলটা দেখেন আপনি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? কালারটা দেখেন এটা কিরকম হয়ে গেছে, ক্রোমের একটা ফাইল সাইন এসে করছে না? জি তো আচ্ছা ধরেন আমি এখন এটার এডিট করব। ঠিক আছে? এডিট করলাম। এটার এডিট করব হচ্ছে আমার নোটপ্যাড, কোথায় নোটপ্যাড? এই যে নোটপ্যাড দিয়ে এডিট করি আমরা। ঠিক আছে? আচ্ছা এটা ধরেন নোটপ্যাড দিয়ে এডিট করব। এই যে আমি ধরেন কিছু একটা লিখলাম, this is our first ওয়েব ডিজাইন ক্লাস, এরকম কিছু একটা লিখলাম, সেভ দিলাম। ঠিক আছে? সেভ দিলাম। আচ্ছা আমি এই ফাইলটাকে ওপেন করব কিভাবে? এটাকে আমরা সবসময় ওপেন করব গুগল ক্রোম দিয়ে। সো আমি এমন রাখলাম। দেখেন এখন আমি ফাইলটা যে ওপেন করছি, ওপেন করার পর দেখেন সরাসরি ব্রাউজারে ওপেন হয়েছে এবং আমরা সুন্দর করে কিছু একটা লিখলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব ডিজাইন ক্লাস। তো ধরেন আমি এখানে এই জায়গাটা আমি আরো কিছু লিখতে চাই, কি হবে? আমি আবার এখানে আসলাম, ধরেন এই ফাইলের সাথেই আমি ধরেন আরো কিছু একটু লিখে দিলাম যে হচ্ছে এখানে লিখলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব ডিজাইন ক্লাস, উই উইল লার্ন HTML টুডে, এরকম কিছু একটা লিখলাম। আচ্ছা সেভ দিলাম। এখন যদি আমি আমার ব্রাউজারে আসি, আমি এই ফাইলটার মধ্যে লিখছি, তো আমি জাস্ট হচ্ছে এখানে একটা রিলোড দিয়ে দেখেন নতুন লেখাটা এসে পড়ছে। তাই এখন কথা হচ্ছে যে
আমি তো এই জিনিসটা আমার কি বলে কোড এডিটরে লিখি না, আমি সরাসরি টেক্সট ফাইলের মধ্যে লিখছি, তাই না? তো এখন যদি আমি কোড এডিটরে লিখতে চাই তাহলে কি করতে হবে, এখানে ঢুকবো, ঢোকার পর আপনি চাইলে একটা নিউ ফাইল তৈরি করতে পারেন, কিংবা আপনার যে ফাইলটা অলরেডি তৈরি করা আছে সেটা তৈরি করতে পারেন। ধরেন আমি একটা নিউ ফাইল তৈরি করলাম, তো লেখার পর এখানে আমি সরাসরি এখন লিখবো যে আমি যেটা আগে লিখছিলাম যে আমি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এরকম কিছু একটা লিখলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা কিভাবে করে সেভ দিতে হবে, এখানে এসে আপনি এখানে সেভ দিতে পারেন, সেভ মানে প্রথমবার সেভ করার ক্ষেত্রে আপনার সেভ দিতে পারেন, বা আপনি সেভ এস দিতে পারেন। আমি ধরেন দিলাম, দেওয়ার পর আমাকে বলবে যে ফাইলের নামটা কি হবে। তো ফাইলের লোকেশনটা আগে আমি ঠিক করিনি, আমি কোথায় আসি, আমি এখানে আসি, ক্লাস 1 এর ভিতরে আসি, এখানে তো অলরেডি একটা index.html আছে। তো ধরেন আপনি দিলেন যে বাংলা.html এরকম দিলাম, ঠিক আছে, বাংলা.html। বা এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন আপনার ফাইলের এক্সটেনশনটা কি হবে, এখানে সব অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে। আপনি এটা খুঁজে বের করে নিতে পারেন একটা যে কোনো কিছু, বা আপনি এখান থেকে সরাসরি লিখে দিলেন যে বাংলা.html, এরকম একটা ধরনের আমি দিলাম। দেখেন ফাইলটা সেভ হয়ে গেছে। আমি কি করলাম, কোড এডিটর দিয়ে কিছু একটা লিখলাম, লেখার পর বাংলা.html ফাইলটা আমি এখানে গিয়ে ওপেন করলাম। দেখেন এটা আরেকটা ফাইল, এটা কিন্তু এটা না, দুইটা ডিফারেন্ট দুইটা ফাইল। এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডেক্স নামে সেভ করছি, উপরে আমার শো করতেছে, আবার বাংলা.html নামে সেভ করছিলাম, এটা এখানে শো করতেছে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আবার এটা দেখেন, এটা হচ্ছে আমার আগের ফাইলটা। তো আমি মনে করেন এখানে আরো কিছু লিখতে চাই, আমি এখানে এন্টার প্রেস করলাম, ধরেন লিখলাম যে আহ, ধরেন কিছু একটা লিখলাম যে আমি আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, এরকম কিছু একটা লিখলাম, সেভ দিলাম। আবার সেভ করার জন্য আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিতে পারেন, কিংবা ফাইল থেকে জাস্ট সরাসরি এই যে সেভ দিতে পারেন। দেখেন এখানে শর্টকাট কিটা কিন্তু দেওয়া আছে, কন্ট্রোল এস। তো আমি দিলাম, মনে করেন লিখলাম এখানে এটা আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, তো আমি এখানে গেলাম, আবার একটা রিলোড দিই, দেখেন এখানে আমার পাশাপাশি এই টেক্সটটা এসে পড়ছে। তো আচ্ছা, দেখতে জিনিসটা ছোট দেখাচ্ছে, তো আমি এটা একটু জুম করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আবার এই জায়গায় যদি আপনি জিনিসটাকে একটু বড় করতে চান, কন্ট্রোল প্লাস দিলে দেখবেন জিনিসটা আপনার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ওকে, আপনার যতটুকু প্রয়োজন পড়ে আপনি এভাবে করে আপনার সুবিধা মতো রেখে দিবেন, যে আমার এতটুকু লাগবে আমি এতটুকুই রাখবো, দরকার হলে আমি আর একটু ছোট করব, এই আর কি। তো আপনি চাইলে এটা এরকম একটু বড় করতে পারেন, এটা ধরলে জাস্ট হচ্ছে আপনার এই জিনিসটা বড় হবে ছোট হবে, আর কিছু না। ওকে, এটা গেল। তা এখন ধরেন আমি তো মনে করেন একটা ওয়েবসাইটের জন্য ধরেন যা যা লাগে, তা আমি একটা টেক্সট লেখা যেতেছি, কিন্তু এটা কি একটা কি সুন্দর একটা ওয়েবসাইট হইলো, মানে এটা একটা ফকিনি মার্কা ওয়েবসাইট হিসেবে মনে করে। কিন্তু এখন ওয়েবসাইটের ভাষায় যেটা বুঝাইতে হবে, আমি যে জিনিসটা বুঝাতে চাই, যে আমরা একটা শিখছি যে ওয়েবসাইটের কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে, এর মধ্যে সবচেয়ে বেসিক ল্যাঙ্গুয়েজটা হচ্ছে HTML। তো আমাদের তো সেটা শিখতে হবে, সেটা অনুযায়ী আমি আমার ওয়েবসাইটকে বুঝাইতে হবে। এখন আমাদের যে এত এত সুন্দর সুন্দর আমরা ওয়েবসাইটগুলো বানাই, ধরেন আহ, এই যে ওয়েবসাইটগুলো বানাই, ধরেন এইগুলোর মধ্যে দেখেন একটা সুন্দর একটা স্ট্রাকচার আছে। সে একটা এক জায়গায় টেক্সট রাখছে, টেক্সট মানে কলাম রাখছে, তারপর হচ্ছে এখানে আপনার কি বলে লোগো দিছে, আইকন দিছে, বিভিন্ন ধরনের জিনিসপাতি দিছে, ছবি দিছে। তো এইগুলো প্রত্যেকটা এক একটা স্ট্রাকচার অনুযায়ী হয়, এবং একটা কি কমান্ড অনুযায়ী হয়, তাই না? এখন ওয়েবসাইট বানাচ্ছেন আপনি, ওয়েবসাইটের তো ভাষাটা তাকে বুঝাইতে হবে যে ভাই তুমি আহ, মানে ধরেন আপনি একটা কথার কথা, আপনি একজন একটা মানুষকে পছন্দ করেন, বা একটা মানুষের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছেন, একটা চাইনিজ লোক আপনার কাছে আসলো, আপনি তার সাথে বাংলায় হাবিজাবি কথাবার্তা বললেন, নোয়াখালী ভাষায় তারে গালি দিলেন, চিরাঙ্গা ভাষায় আপনি তারে বকাঝকা করলেন, তো সে কি আদৌ বুঝবে বলে মনে হয় আপনার? কি মনে হয়? জি না ভাইয়া, জি না ভাইয়া। বুঝবে না সে তো। তাকে কি ভাষায় কথা বলতে হবে, তাকে আপনার হয় চাইনিজ ভাষায় কথা বলতে হবে, কিংবা সে যে ভাষাটার সাথে মানে এক্সপার্টাইজ আছে, তার তার সে যে ভাষাটা কথা বলতে মানে মানে কি বলে যে আপনার কমফোর্টেবল, সেই ভাষায় তার সাথে কমিউনিকেট করতে হবে আপনার। সো এখন যেহেতু থ্যাংক ইউ, এখন যেহেতু আপনি মানে তার ভাষায় কথা বলতে পারেন না, তাহলে কি করতে হবে, হয় তার ভাষা শিখতে হবে, নাহলে হচ্ছে সে যে ভাষাটা জানে ওই ভাষাটায় আপনার কথা বলতে হবে। তো তেমনি আমরা যদি এখানে আইসা হাবিজাবি বইকায় যে ভাই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা করো সেটা করো, ওরে মানে উল্টাপাল্টা আপনি যা ইচ্ছা বইলা গেলেন, কিন্তু সে কিন্তু কিছুই বুঝবে না। সেই জাস্ট হচ্ছে আপনারা কি করবে, সে আপনারা খালি একটা পর একটা টেক্সট বসাবে। এখানে আপনি ধরেন হাবিজাবি আরো লিখলেন, হ্যাঁ, যে মনে করেন আপনি এইভাবে করে লেখা গেলেন, ঠিক আছে, তারপর আবার বললেন যে ভাই তুই কথা শোন, এরকম করে বল, ভাই তুই কথা শোন, এরকম কিছু একটা বললেন, এরকম বলার পর আবার সেভ দিয়ে আবার রিলোড দিলেন, দেখবেন যে আপনার খালি এক লাইনের পর এক লাইন আসতেছে তো আসতেছে, সে মানে সমানে লেখা যেতেছে, কিন্তু এটার মতো বা আমি যেভাবে করে চাচ্ছি সেরকম আসতেছে না। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার ওয়েবসাইটের ভাষায় কথা বলতে হবে। ওয়েবসাইটের ভাষাটা কি আমাদের, প্রথমে যে ভাষাটা আসছে সেটা হচ্ছে HTML, ঠিক না? তো আমাদের HTML এর ভাষায় যদি কথা বলতে হয়,
তো আমরা একটা কাজ করব, ধরেন আমরা যেটা আছে এটাই রাখি, আমরা নতুন একটা ফাইল ওপেন করি। কি করব, নিউ একটা ফাইল ওপেন করলাম। নিউ ফাইলটা ওপেন করলাম, করার পর আচ্ছা একটা সেকেন্ড, একটা সেকেন্ড। আচ্ছা, যে জায়গাটা ছিল আমরা, তো আমি একটা নিউ ফাইল ওপেন করলাম, করার পর সরাসরি কি করবো আমি এখন, প্রথমে সেভ কিংবা সেভ এজ একটা দিলেই চলে। তো আমি দিলাম, ধরেন সেভ দিলাম। সেভ দেওয়ার পর আচ্ছা আমি একটা জিনিস বলি, যখন একটা ফাইলে আপনি অলরেডি লিখে ফেলছেন না কিছু, ওই সময় আপনি শুধুমাত্র সেভ দিবেন, ঠিক আছে? আর যখন একটা নতুন ফাইল তৈরি করবেন তখন আপনি সেভ এজ দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি নতুন ধরেন সেভ বা সেভ এজ একটা দিলাম, দেওয়ার পর এখানে একটা নাম দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা দিলাম, দেওয়ার পর সেভ দিলাম। আচ্ছা, এখানে আমার আগে একটা HTML ফাইল ছিল, তো মানে যে index.html নামে, তো বলতেছে যে এটা অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? তখন আপনি বলবেন যে ইয়েস, আমি এটা রিপ্লেস করতে চাই। ওকে, তো আপনি রিপ্লেস করলেন, করার পর এখন আমি HTML এর ভাষায় কথা বলার চেষ্টা করব এবং আমি HTML-টা কিভাবে করে আলোচনা করব। তো প্রথমে যে জিনিসটা আসে যে এটা একটা ল্যাঙ্গুয়েজ, তো আমরা অলরেডি একবার বলছিলাম যে HTML-টা কি। সবার মনে আছে HTML জিনিসটা কি? আমরা যদি গুগলে যে আপনাদের দেখাই দিই, যে আমরা যদি এখানে আসি, এখানে যদি সার্চ করি গুগলে গিয়ে, আমরা দেখতে পারবো HTML বলতে যা বুঝে HTML এর মনে করেন সব কিছু এসে পড়বে আপনার, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পারতেছেন HTML-টা কবে তৈরি হয়েছে, কি আছে, এগুলো আপনারা জানে রাখতে পারেন। মানে প্রত্যেকটা জিনিসের কি ইতিহাস জানতে পারলে সবারই ভালো লাগে। তো ইতিহাস জানার জন্য আমাদের কি গুগল আছে, সো আমি এত কিছুতে যাব না ব্রড। আমি জাস্ট আপনাদেরকে যেটা একদম বেশি প্রয়োজন সেটা দেখাবো। তো HTML হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? মার্কআপ ল্যাঙ্গুয়েজ নামে এরকম একটা জিনিস, তো আমরা অ্যাব্রিভিয়েশনটা শিখে রাখতে পারি, এটা আমাদের অবশ্যই কাজে দিবে। ওকে, তো এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট বানানোর সময় আপনার অবশ্যই এটার প্রয়োজন পড়বে। তো এটা জাস্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের মতোই, কিন্তু এটার মানে এটার হচ্ছে প্রভাব বা কি বলে যে আপনার কাজ অনেক, ঠিক না? যেহেতু এটা একটা স্কেলিটন ল্যাঙ্গুয়েজ বলা হয়, সো আপনারা বুঝতেই পারতেছেন আমাদের ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে যত আপনি ভিতরে কোড দেখবেন সবকিছু HTML দিয়ে ফার্স্টে তৈরি করা হয়। তো তারপর যে জিনিসটা আছে, তো আচ্ছা এখন কথা হচ্ছে আমরা তো ল্যাঙ্গুয়েজটার নামটা লিখছি, এখন ওয়েবসাইটের ভাষায় কথা বলার জন্য আমাদের তার অনেকগুলো জিনিস করতে হবে, তাই না? তো আমরা কি করতে পারি, যে আমাদের ভাষাটা আসলে একটা কি, আমরা যখন একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখি তখন কি করি, ABCD এগুলো শিখি। তারপর হচ্ছে যে ধরেন আমরা ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের ABCD শেখা লাগতেছে, তারপর হচ্ছে গ্রামাটিক্যাল যেসব জিনিসগুলো আছে, ঠিক আছে, এগুলো শিখতেছে। বাংলার ক্ষেত্রে কোথায় দাড়ি কমা বসাইতে হবো ওগুলো আমরা শিখি, তাই না? তো আমাদের এরকমই এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে, তো আমরা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজের নামটা শিখলাম, ল্যাঙ্গুয়েজের জিনিসটাকে, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাতে ওয়েবসাইট বানায়। তারপর হচ্ছে এই ল্যাঙ্গুয়েজে কিছু স্ট্রাকচার আছে বা গ্রামাটিক্যাল কিছু ব্যাপার-স্যাপার আছে। তো ওটার মতোই এখানে একটা যেটাকে বলা হয়, এটা হচ্ছে এগুলার কিছু ট্যাগস আছে। ঠিক আছে? এগুলো জাস্ট হচ্ছে নামগুলো আপাতত শুনে রাখেন। সামনে এই জিনিসগুলোর সাথে আস্তে, আস্তে পরিচিত হবেন। তো এই ট্যাগস গুলো আমরা শিখবো যে এই ট্যাগস গুলো আসলে কেমন করে লিখতে হয়। ট্যাগস বলতে অ্যাকচুয়ালি যেটা বুঝায় যে একটা যখন আপনি HTML এ কিছু একটা লিখতে যাবেন, আপনাকে ওই জিনিসটাকে একটা ট্যাগ নামে একটা জিনিসকে সম্বোধন করা হয়। তো এই জিনিসটা যেভাবে করে লেখে সেটা হচ্ছে এটার স্টাইলটা অনেকটা এরকম দেখতে। যে ফার্স্ট আপনাকে এরকম একটা ধরেন একটা আমরা যে ছোট থাকতে ম্যাথে পড়ছিলাম না? গ্রেটার দেন সাইন, তারপর হচ্ছে আপনার লেস দেন সাইন, এগুলো শিখছিলাম, মনে আছে সবার? জি লেস দেন ভাইয়া। সাইন, জি গ্রেটার ভাইয়া। দেন সাইন, তো এই জিনিসগুলো আমাদের এখন কাজে দিবে। তো আমি ফার্স্টে লেস দেন সাইনটা লিখলাম, লেখার পর তারপর আমাকে এখানে একটা জিনিস লিখতে হবে, যেটা হচ্ছে যে আমার একটা ট্যাগের নেমটা লিখতে হবে। প্রথমে স্টার ট্যাগ হিসাবে এটাকে সম্বোধন করা হয়, যে প্রথম জিনিসটা হচ্ছে স্টার ট্যাগ। আবার এই জিনিসটা লেখার পর এটাকে আবার ক্লোজ করে দিতে হবে। কিভাবে করে ক্লোজ করবেন, ওই যে স্মলটা মানে কি বলে, আপনি লেস দেন দিছিলেন তো ফার্স্টে, তা এখন দিবেন হচ্ছে আপনি গ্রেটার দেন দিবেন। তারপর হচ্ছে যেটা করবেন, তো এটা তো গেল স্টার জিনিসটা, স্টার ট্যাগটা আপনি বসাইলেন। স্টার ট্যাগ বসানোর পর পরবর্তীতে আপনাকে হচ্ছে এখানে মাঝখানে আপনার কন্টেন্ট টেক্সট, মানে এটার ভিতরে আপনার কিছু লেখালেখি করতে হবে। আপাতত জিনিসগুলো আপনি বুঝবেন না, জাস্ট দেখে দেন আমি কি করতেছি। তারপরে যে জিনিসটা করতে হবে আমার, ওই যে ট্যাগটা যেখানে শুরু করছিলাম এটাকে তো আমার শেষ করতে হবে, তাই না? তা আমি স্টার ট্যাগ দিয়ে শুরু করছি, এখন আমি কি করব, আবার আগের মতো করে স্মল কি বলে আপনার লেস দেন সাইনটা দিব। দেওয়ার পর এখানে এখন একটা তারপর হচ্ছে এন্ড ট্যাগের জন্য যে জিনিসটা লাগে আমি জাস্ট হচ্ছে এন্ড ট্যাগ হিসাবে লিখে দিলাম। তারপর আবার এই জিনিসটা ক্লোজ করলাম করে। তো এখন কথা হচ্ছে যে দুইটার মধ্যে একটা পার্থক্য তৈরি করতে হবে। পার্থক্যটা কেমন, এটা যেমন স্টার ট্যাগটা হচ্ছে এরকম লেস দেন সাইন, তারপর স্টার ট্যাগটার নামটা লিখবেন, লেখার পর আপনি এরকম একটা সাইন দিয়ে আবার এটা শেষ করবেন। তো এই জিনিসটার সাথে একটা পার্থক্য তৈরি করার জন্য এই যে লাস্টের যে জিনিসটা আছে এটার একটা আপনি লেসটা কাটা দিবেন। লেসটা কাটার জন্য কি করতে হবে, এই যে ব্যাক স্ল্যাশটা আপনার দিতে হবে, খালি আর কিচ্ছু না, জাস্ট ব্যাক স্ল্যাশটা আপনার দিতে হবে। সবাই দেখতে পারতেছেন কি করছে এখানে, এখানে দেখেন লেস দেন সাইন, তারপর হচ্ছে ট্যাগের নেমটা আপনি লিখবেন। আমি আবারও জিনিসটা লিখতেছি, ধরেন এই জিনিসটা আমি পুরোটা কপি করলাম, কপি করার পর নিচে লিখলাম, আবারও এই জিনিসটা আমি লিখলাম, লেখার পর এই জিনিসটার এখানে
প্রথমটা কি ট্যাগ নেম, এটা হচ্ছে পুরোটা একটা ট্যাগ নেম, কিন্তু এটা হচ্ছে ট্যাগ নেমের আরেকটা নাম আমি বলতে পারি, এটা ট্যাগ নেম বলতে পারেন কিংবা ওপেনিং ট্যাগ বলতে পারেন বা স্টার ট্যাগ, যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। ঠিক আছে, কি কি বলা যেতে পারে এটাতে, ট্যাগ নেম বলা যায় বা স্টার ট্যাগ, মানে এই পুরো জিনিসটা হচ্ছে ট্যাগ নেম, কিন্তু ট্যাগ নেমের আন্ডারে যে জিনিসটা থাকবে আমার সেটা হচ্ছে মানে এটা হচ্ছে আপনার স্টার ট্যাগ কিংবা আপনি ক্লোজিং কি বলে যে ওপেনিং ট্যাগ, সেটা যেকোনো একটা বলতে ওপেন পারেন। টেক। হ্যাঁ, ওপেনিং ট্যাগ বা স্টার ট্যাগ একটা কিছু বললেই হয়। তো এটাও একটা আপনার কি ট্যাগ নেম, এখানে আপনি একটা বসাবেন। ওকে, তো এইভাবে করে আমরা জিনিসগুলোকে লিখবো। তো এখন কথা হচ্ছে এটা তো একটা মানে কি বলে একটা এক্সপ্লেনেশন বললাম, চলেন একটা বাস্তবিক একটা আমরা উদাহরণ দেখি। ঠিক আছে, বাস্তবিক উদাহরণ দেখার জন্য আমাদের যদি আমরা একটু গুগলে সার্চ করি যে কত ধরনের ট্যাগ অ্যাকচুয়ালি মানে এক্সিস্ট করে, হ্যাঁ, তো আমরা যদি লিখি HTML ট্যাগ লিস্ট লিখে যদি সার্চ করি, দেখেন কত ধরনের এরকম ট্যাগ আছে, এটা আমরা একটা আইডিয়া পাবো। এখানে যদি এটার মধ্যে একটু ওপেন করি, W3 Schools নামে একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে একটা রেফারেন্স ওয়েবসাইট হিসেবে মানুষ বলা হয়। তো এখানে অসংখ্য এরকম আপনি ট্যাগ পাবেন, দেখছেন এখানে অনেকগুলো ট্যাগের মতো দেখা যাচ্ছে। তো আমরা এই ট্যাগগুলো আমাদের এতগুলো শেখা লাগবে না, আমরা জাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট গুলো শিখলে বাকিগুলো আমরা নিজেরাই বুঝে যাব। ঠিক আছে, তো এখন আমরা ধরেন এইখানে আবার আমাদের কোড এডিটরে আমি এবার চলে আসি। তো আসার পর আমি ধরেন এখন এখানে একটা মানে বাস্তবিক উদাহরণ দিয়ে একটা ট্যাগ একটা আমরা লিখবো। ধরেন আমি একটা H1 নামে একটা জিনিস আছে, H1 ট্যাগ বলা হয় বা হেডিং ট্যাগ বলা হয়। তো আমি এখানে লিখলাম আগে যে হেডিং নামে আমরা হেডিং ট্যাগের ব্যবহার আমরা শিখতেছি। ওকে, হেডিং ট্যাগ। তারপর আমি এখানে এসে H1 লিখলাম, লেখার পর আমি আবার কি করতে হবে, আমার H1টাকে এমন করে লিখতে হবে, তাই না? মনে আছে আমি যেভাবে করে ট্যাগের স্টাইলটা সাজাইতাম ঠিক ওভাবে করে লিখলাম। লেখার পর দেখেন আমাদের প্রথম অংশটুকু কিন্তু হয়ে গেছে। এবার মাঝখানে আমাদের কিছু একটা লিখতে হবে, মাঝখানে আমরা হাবিজাবি কিছু একটা লিখবো। লেখার পর এটারে আমরা এন্ড করবো কি হবে, ওই যে দেখাইছিলাম এরকম একটা ক্লোজিং একটা এরকম একটা যে কি বলে লেসটা কাইটা দিতে হয়, ওই জিনিসটা আমাদের করতে হবে। H1 দিলাম, মানে পুরো সেম নেমটাই, মানে ট্যাগের নেমটা এখানে যেটা দিবেন এই লাস্টের অংশটুকু এটা দিতে হবে। খালি পার্থক্যটা কি বলেন তো, একটা লেজ কেটে দিতে হবে এটার মতো করে, ঠিক না? এই যে আমরা লেজটাকে কেটে দিলাম, শেষ কাজ হয়ে গেল। তো আমি লেজটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর দেখেন আমার এখানে একটা এরকম জিনিস আছে। তো এখন এখানে একটা মাঝখানে একটা ভালো একটা কিছু একটা লিখি যে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। আচ্ছা, উই আর আচ্ছা থাকে এটা লিখি যে উই আর লার্নিং HTML5। ঠিক আছে, উই আর লার্নিং HTML5 সেই দিলাম। আচ্ছা, কেউ কি আসছে ক্লাসে? আচ্ছা, দেখেন আমরা যে ফাইলটা মানে তৈরি করছি এটা কোথায় করছি, এই যে ক্লাস 1 এর ভিতরে। তো আমি এই ফাইলটা এখন ওপেন করব। যে দেখেন এই যে দেখেন আমরা যখন এখানে যে টেক্সটগুলো লিখছি, দেখেন এই টেক্সটগুলো যেটা লিখছি এটা কি আমার ওই যে আগের মতো করে আসতেছে? সবার মনে আছে যে আমরা প্রথম দিকে যে HTML এর একটা কি বলে যে একটা নরমালি একটা ফাইলের মধ্যে এই যে বাংলার মধ্যে যে এই জিনিসগুলো লিখছিলাম, এটা অনেকটা এইভাবে করে আসতেছে, দেখেন এই জায়গাটা এইভাবে করে আসতেছে। তো এই জায়গার মধ্যে পার্থক্যটা কি একজন বলেন তো? লেখাটা বোল্ড হয়েছে, মোটা লেখাটা হয়েছে। একটু বোল্ড হচ্ছে এবং বড় আসছে, কারণটা কি? কারণটা হচ্ছে আমি এখানে HTML এর ভাষায় এবং বাস্তবিক বা রিয়েল এক্সাম্পল যেটা দিছিলাম সেটা এখন আমি ট্যাগের ভিতরে নিয়ে এসে আমি এই জিনিসটাকে মানে আপনার সামনে তুলে ধরছি। এখন যদি আমি জিনিসগুলো কেটে দিই, ধরেন আমি এগুলোরে কাট করলাম, হ্যাঁ কেটে দিলাম, কেটে দিয়ে ধরেন কেটে দিলাম, সেভ দিলাম, দেওয়ার পর ধরেন আমি এখন এই জায়গাটার মধ্যে পেস্ট করে রাখি এটা। দেখেন আমি এই জায়গাটার মধ্যে এটা লিখছি, আবার সেভ দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে আসি এই জিনিসটা এখানে এসে পড়বে। আর ওই বাংলার মধ্যে যা লেখছি দেখবেন সব এই জিনিসগুলো আসতেছে একটা পরে একটা। তো দেখেন এখানে আমি এই জিনিসটা লিখলাম। তো আমরা তো একটা হেডিং ট্যাগের সাথে পরিচয় হলাম। এরকম আরো অনেকগুলো হেডিং আছে, ঠিক আছে? হেডিং গুলো কি কি? ধরেন H2 নামে একটা হেডিং আছে, সেটাও যে আমরা লিখতে চাই তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে হচ্ছে আমাদের লেখার জন্য আমাদের শর্তটা কি? আমাদের একটা এরকম লেস দেন একটা সাইন দিতে হবে, তারপর একটা গ্রেটার দেন সাইন দিতে হবে, তারপর মাঝখানে ট্যাগের নেমটা লিখতে হবে। এখন আমরা নতুন একটা ট্যাগ শিখতেছি যার নাম হচ্ছে হেডিং 2, যার কারণে আমরা কি করব, H2টা লিখবো। হ্যাঁ, এটা লিখলাম। তার পরবর্তীতে কি করতে হবে, আমার এই ট্যাগটাকে ক্লোজ করতে হলে কি করতে হবে, আগের মতো এটা লিখবো, এটা দেওয়ার পর আবার এভাবে করে দিব, তারপর ভিতরে H2টা লিখবো। তো এটা তো লিখে ফেললাম। এখন ট্যাগটাকে ক্লোজ করার জন্য কি করতে হবে আমার বলেন তো? স্ল্যাশ। হ্যাঁ, লেজটাকে কেটে দিলাম, বাস লেজ কেটে দিলাম। আর মাঝখানে আমি আমার মতো করে লিখলাম যে লিখলেন যে দিস ইজ হেডিং ধরেন 02 এরকম কিছু একটা লিখলেন, হেডিং নাম্বার 02। ঠিক আছে, নাম্বার 02 আমি একটা কিছু একটা টেক্সট লিখলাম, ভিতরে আপনি যাই লিখবেন এটা হচ্ছে কন্টেন্ট টেক্সট। এটার ভিতরে আপনি যত কিছুই লেখেন না কেন এটা কোনো পরিবর্তন হবে মানে এটা হচ্ছে যেমনি আপনি রাখতে চান সেভাবে করেই থাকবে। তো দেখেন আমি এখন নতুন আরেকটা টেক্সট লিখছি, দেখেন কি হচ্ছে। দেখেন এটার থেকে এটার কিন্তু একটু সাইজটা একটু ছোট, সবাই খেয়াল করছেন? জি ভাইয়া। জি। হ্যাঁ, তো এখন ধরেন আমি আরো এটারে ধরেন কপি করলাম, এটারে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। ঠিক আছে, তো আমি কি করলাম যে ধরেন এটারে আরো একটা কপি করে নিচে নিয়ে যাই,
এটাতে ধরেন এটারে H2 ছিল, তো আমি এটাকে H3 বানাই দিলাম। ঠিক আছে, H3 বানাই দিলাম। দেখেন H3 বানাই দিলাম। আবার এই পরেরটাকে দেখেন, এটাকে তাহলে কি করব, দিস ইজ হেডিং নাম্বার 03 বানাই দিলাম। বা আপনি এখানে দিলেন অন্য কিছু একটা দিলেন, যে আকাশ, বাতাস, লতা পাতা, এরকম কিছু একটা লিখলেন। ঠিক আছে, লতা পাতা, আপনার যা মন চায় আপনি লিখলেন, এটা হেডিং 3 এর মধ্যে ফালাইলেন। ওকে, তারপরে দেখেন এর পরেরটা কি আছে, পরেরটা ধরেন আপনার যদি মন না চায় আপনি ধরেন এটা কাটা রাখলেন। ঠিক আছে, এটা আমি বাদ দিলাম, সেভ দিলাম। এখন আমরা হেডিং 3টা দেখব। হেডিং 3টা দেখতে কিরকম দেখা যায় দেখেন, আরেকটু ছোট দেখা যাচ্ছে, তাই না? সবাই দেখতে পাচ্ছেন? জি জি হ্যাঁ। ভাইয়া। তারপরে ধরেন আপনি এরকম লিখলেন যে আহ, তারপর হেডিং 4 নামে আরেকটা আছে। আপনি এখন একটা আপনার শর্টকাট বলে, আমরা কষ্ট করে বারবার এই যে আপনার হচ্ছে এই সাইনগুলো দিব, দেওয়ার পরে এই ট্যাগের নামটা লিখবো, আবার ক্লোজ করবো, এটা খুব বিশাল একটা প্যারা না। তো আমাদের কোড জি এডিটর হচ্ছে আমার একটা মজার একটা জিনিস, যেটাতে হচ্ছে আপনি খুব শর্টকাটে খুব অল্প সময় আপনি আপনার কোডগুলো লিখতে পারবেন এবং আপনার ওয়েবসাইটটা রেডি করে ফেলতে পারবেন। তো এটার জন্য আমরা জাস্ট হচ্ছে যদি আমরা ট্যাগের নামটা লিখি, ধরেন আপনি লিখলেন H4 নামে আপনি একটা ট্যাগ লিখতে চান, এটা লেখার পর আপনি আপনার কিবোর্ড থেকে ট্যাব কিংবা এন্টার প্রেস করলে দেখবেন সরাসরি পুরো কোডটা এসে পড়ছে, মানে পুরো ওই যে ট্যাগের কোডটা এসে পড়ছে। দেখেন এই যে দেখেন পুরো সিনট্যাক্স রেডি হয়ে গেছে। আবার যদি আপনি H1 লেখেন, H1 লেখে যদি এন্টার কিংবা ট্যাব প্রেস করেন দেখবেন পুরো জিনিসটা এসে পড়ছে। তা আমাদের দরকার নেই H1, আমরা কি করবো, H4 এর ভিতরে কিছু একটা লিখবো। যে H4 এর ভিতরে লিখলাম যে আমি কি বলে যে ওয়েব ডিজাইন শিখছি, এরকম কিছু একটা লিখলেন, শিখছি এরকম লিখলেন। H4 এর ভিতরে এটা লিখলেন। দেখেন তো H4টা দেখতে কিরকম দেখা যায়, এই যেরকম আরেকটু বা ছোট আরেকটু দেখা ছোট যাচ্ছে। হয়েছে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে এরকম হেডিং আর আসলে কয়টা আছে, আমরা তো বড় থেকে ছোট হচ্ছি। হেডিং আপনার মানে H1, 6টা। হ্যাঁ টোটাল হেডিং ট্যাগ আছে 6টা, H5 আরেকটা আছে আপনার H6। ঠিক আছে, তো এইটা ধরেন আমি একটা হাবিজাবি কিছু একটা লিখে দিলাম, হেডিং 06 এরকম কিছু একটা লিখলাম। না, এটা হবে হেডিং 5। 05। হ্যাঁ, এটা 05 দিলাম। আর এখানে ধরেন আমি লিখলাম হেডিং 06। এই যে দেখেন, এইভাবে করে আপনার আস্তে আস্তে মানে এই জিনিসটা হচ্ছে আপনার সুন্দর করে বড় থেকে আস্তে আস্তে জিনিসটা ছোট হবে। তো মোটামুটি দেখেন আমরা কিন্তু একটা ট্যাগ শিখে ফেলছি, যে একটা ওয়েবসাইটে দেখেন আমরা বিভিন্ন ওয়েবসাইটে কি বিভিন্ন হেডিং দেখি না, ধরেন এই জায়গাটা একটু টেক্সটটা বড়, এখানে একটু ছোট, এই যেমন এই টেক্সটটা একটু বড়। তাহলে আমরা বুঝলাম যে আমরা বড় টেক্সট লেখার জন্য আমরা কোন ট্যাগটা ব্যবহার করতে পারি। H1 হ্যাঁ, আমরা H1 ট্যাগটা ব্যবহার করতে পারি। যদি আপনার মনে হচ্ছে না আমি এত বড় টেক্সট ইউজ করবো না, তার থেকে একটু সামান্য ছোট ইউজ করবো, তখন আপনি H2টা ইউজ করতে পারেন। তো দেখেন আমরা মোটামুটি 6 ধরনের টেক্সট মানে লেখার সিস্টেমটা কিন্তু শিখে ফেললাম। তো এরপরে আমরা আরো কয়েকটা ট্যাগের সাথে পরিচিত হই। ধরেন আমাদের একটা ট্যাগ আছে, নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, কি নাম? প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগটাকে সম্বোধন করা হয় এইভাবে করে আপনার পি দিয়ে। ঠিক আছে, যে এইভাবে করে পি দিয়ে এভাবে করে সম্বোধন করা। তো আমরা এই জিনিসটা এখন এখানে লিখবো। ধরেন আমরা নিচে আসি, এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ধরেন আপনি কোনো একটা টেক্সট কপি করে দিলেন। টেক্সট কপি করার জন্য আমরা কি করতে পারি, ধরেন আমরা কোথায় উইকিপিডিয়াতে যাই। ধরেন উইকিপিডিয়াতে গেলাম এরকম। বা লরেম ইপসাম নিতে পারি। হ্যাঁ, নিতে পারি। মানে লরেম ইপসনের কথা আসলে আপনি জানেন, ঠিক আছে? যেহেতু আপনার লরেম ইপসনের আইডিয়াটা আছে, কারণ সবাই তো এই জিনিসটা জানে না। সো আমরা যেহেতু জি। এখানে সবাই স্ক্র্যাচ থেকে শুরু করতেছি, তো আমরা আমাদের মতো করে জাস্ট কয়েকটা ওয়েবসাইট থেকে টেক্সট নিয়ে আসি। পরবর্তীতে আস্তে আস্তে কাজ করতে করতে আমরা লরেম ইপসাম কিভাবে করে আনতে হয় শর্টকাটে সেগুলো শিখবো। মজার বিষয় হচ্ছে কোড এডিটরে আপনি লরেম ইপসাম কষ্ট করে কপি করে আনতে হবে না, আপনি জাস্ট হচ্ছে একটা কমান্ড দিবেন, এসে পড়বে। দেখেন আমি একটা ডামি টেক্সট নিয়ে আসলাম আমার এখানে। ঠিক আছে, ডামি টেক্সট এনে এই যে পি নামে একটা প্যারাগ্রাফ ট্যাগ যেটা লিখলাম, লেখার সিস্টেমটা তো সবাই সেম, বুঝতে পারছি রাইট? কেমন করে লিখতে হয় আমাদের, জাস্ট হচ্ছে এরকম একটা লেস দেন সাইন দিবেন, তারপরে এই জিনিসটার এইভাবে করে একটা গ্রেটার দেন সাইন দিবেন, মাঝখানে ট্যাগের নেমটা লিখবেন, তারপরে আবার একইভাবে এই জিনিসটা লিখবেন। লেখার পর কি করতে হবে আমাদের, এটার লেসটাকে কেটে দিতে হবে। কি করা লাগবে, লাস্টেরটা লেসটা কেটে দিলাম, তারপরে ভিতরে কন্টেন্ট টেক্সট আপনি হাবি যাবে যা ইচ্ছা লিখে দেন। আমি তো অলরেডি এটা টেক্সট কপি করে নিয়ে আসছি, সো এটাকে আমি জায়গা মতো বসাই দিই। দেখেন বসাই দিলাম। আচ্ছা দেখেন, এখন আমরা যখন কোড এডিটরে কাজ করতে যাব, আমরা তো সবসময় তার হেডিং লিখবো না, আমরা অনেক সময় এরকম বিশাল প্যারাগ্রাফ লিখবো, তাই না? তো লিখলে দেখবেন যে এটা আপনার একদম ট্রেনের মতো করে লম্বা চলে গেছে সোজা। তো এটারে আমরা এখন কি করা যায়, বারবার কি আমরা এইভাবে করে ডানে বামে যাব, নাকি অন্য একটা সিস্টেম বার করা যায়? তো আমরা অন্য সিস্টেম বের করার জন্য যেটা করব, আমরা উপর থেকে ভিউতে যাব, যাওয়ার পর এখান থেকে একটু খুঁজে বের করব কোথায় টগল ওয়ার্ড র্যাপ নামে একটা জিনিস আছে। এই যে দেখেন আমি পেয়ে গেছি। তো এটার মধ্যে আবার আমি একটা ক্লিক দিব,
বাস দেখেন ক্লিক করার পর কি হলো, এই যে লম্বা ট্রেনের মতো যে জিনিসটা সেটা ছোট হয়ে মিনিমাইজ হয়ে গেছে এই জায়গাটায়, তাই না? হয়েছে কি না? জি ভাইয়া হয়েছে। তো এখন আমি আবার ভিউতে গেলাম, যার পরে ধরেন এই যে টগল ওয়ার্ড্রপে আবার ক্লিক করলাম, দেখেন এই জিনিসটা আবার আগের মতো হয়ে গেছে। তো আমাদের কিবোর্ডের একটা শর্টকাটও আছে এটার জন্য। কিবোর্ডের শর্টকাটটা কি অল্টার জেড, ঠিক আছে? অল্টার জেড এর মধ্যে আমি ক্লিক করলাম, দেখেন এই জিনিসটা আবার এরকম হয়ে গেল। আবার যদি অল্টার জেড দিই দেখবেন এটা লম্বা ট্রেন হয়ে গেছে। তো সবাই বুঝতে পারছি যে এরকম যখন বিশাল টেক্সট থাকবে এগুলাকে আমি যদি আমার মানে কি বলে যে আমার ধরেন স্ক্রিনের সাইজ অনুযায়ী যদি ঠিক করতে চাই, তখন আমরা হচ্ছে ভিউ থেকে গিয়ে টগল ওয়ার্ড র্যাপের মধ্যে ক্লিক করে দিব, দেখবেন এটা আবার আগের মতো হয়ে গেছে। আবার এটার মধ্যে যদি ক্লিক করেন দেখবেন এরকম হয়ে গেছে। সো দেখেন আমরা কি করলাম যে আমরা নর্মালি ওয়েবসাইটে হেডিং আনার জন্য আমরা তো আমাদের মন মতো লিখলাম একটা কিছু, আর আমরা যখন ওয়েবসাইটে এরকম ধরনের প্যারাগ্রাফ লিখতে চাই তখন আমাদের কি করতে হবে, প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করতে হবে। তো আমি এটা সেভ দিলাম, দেখি দেখতে কেমন দেখা যায়। আমাদের কোথায় এটা, এই যে এই জায়গাটা আমি একটা রিলোড দিলাম, তারপর দেখেন এই যে সুন্দর করে প্যারাগ্রাফটা আমার শো করতেছে, তাই না? দেখেন আমি যদি প্যারাগ্রাফের বদলে যদি আমি H1 ট্যাগটা ইউজ করতাম, H1 ট্যাগের ভিতরে যদি এই টেক্সটগুলো ফালা দিতাম তাহলে কি দেখতে ভালো লাগতো? কি মনে হয়? না ভাইয়া ভালো না হতো ভাইয়া। না কিন্তু, তাই না? হ্যাঁ, অনেক বড় হয়ে যেত, দেখতে বিশ্রী লাগতো। তো এই কারণেই আমাদের কি ল্যাঙ্গুয়েজটার ব্যবহার হচ্ছে এখন HTML এর ল্যাঙ্গুয়েজটা আসছে, যে আপনারা কখন কোথায় ওয়েবসাইটে কি ধরনের ল্যাঙ্গুয়েজের বা কোন ধরনের টেক্সট আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার জন্য আলাদা আলাদা তারা কি করছে যে বিভিন্ন ধরনের আপনার টেক্সট কি বলে ট্যাগ যে ব্যবহার ট্যাগ করছে। ব্যবহার করে দিয়েছে, আমাদেরকে ট্যাগ দিয়ে দিয়েছে, বলছে যে তোমার যদি প্যারাগ্রাফ লাগে তুমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করো, তোমার যদি ওয়েবসাইটে একটা হেডিং এর প্রয়োজন পড়ে তুমি একটা হেডিং একটা হেডিং নিয়ে ট্যাগ। আসো। তেমনই আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আমরা কি দেখতে পাই, যে ধরেন আহ, ধরেন আমি এটাই আবার ওপেন করি, আমরা ওয়েবসাইটে ধরেন একটা বাটন দেখতে পাই, তারপর বিভিন্ন ধরনের আইকন দেখতে পাই। এগুলোর জন্য আলাদা আলাদা আমাদের ওয়েবসাইট কি ব্যবস্থা করে দিচ্ছে, ট্যাগের ব্যবস্থা করে দিচ্ছে। ওকে, যে বলছে যে তোমার যখন যেটা প্রয়োজন পড়ে তুমি সেটা নিয়ে আসবে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের ভিতরে যে একটা লিঙ্ক বসাইতে, যে ধরেন আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করতেছেন, ক্লিক করলে সরাসরি আপনি গুগলে চলে যাবেন, ইউটিউবে চলে যাবেন, কিংবা আপনার নিজস্ব কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন। তো এটা করার জন্য যেটা করতে হবে আপনাকে এখানে একটা নতুন একটা ট্যাগের নাম আপনার একটা শিখতে হবে। সেই ট্যাগটার নামটা আমরা ধরেন একটা শিখে নিলাম এরকম, যে ধরেন আচ্ছা তার আগে একটা জিনিস দেখায়নি, ওইটা লিঙ্ক দেখানোর আগে ধরেন আমরা তো একটা প্যারাগ্রাফ ট্যাগ একটা বসাই দিলাম, তাই না? প্যারাগ্রাফ ট্যাগ একটা বসাই দিছি। তো এখন আপনি চাচ্ছেন যে আপনার এই প্যারাগ্রাফের ভিতরে কোনো একটা টেক্সটকে আপনি একটু বোল্ড করতে। আমরা ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে শিখছি না, বা একটা ধরেন একটা বিশাল একটা প্যারাগ্রাফ লিখছি, মাঝখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে আমরা কি করি যে একটু বোল্ড করে দিই। সবাই এই ধরনের জিনিসের সাথে পরিচিত, মানে দেখছেন কোথাও এরকম? জি ইভেন ভাইয়া। আমরা বিভিন্ন যে কি বলে পেপার জি পত্রিকাতেও ভাই দেখি, তাই না? তো এই জিনিসগুলো আসলে কেমন করে করা যায়, এগুলো আমরা ধরেন আমার এখান থেকে একটু আমরা পড়াশোনা করি যে কোথায় আমরা একটু দেওয়া যায়। ধরেন এই বাংলাদেশটাকে আমি একটু বোল্ড করতে চাই, তারপর ধরেন এই যে চিটাগাংকে আমি একটু বোল্ড করতে চাই। তো এটা কেমন করে করা যায়, আমাদের HTML এ আরেকটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে বোল্ড ট্যাগ। তো বোল্ড ট্যাগের কাজটা কি, আমরা এরকম ধরেন বোল্ড ট্যাগটা দেখতে আপনার হচ্ছে অনেকটা এরকম হবে। বোল্ড ট্যাগ বোল্ড ট্যাগটা দেখতে কিরকম হবে, বোল্ড ট্যাগটা দেখতে আপনার হবে এরকম, এই যে ধরেন এরকম একটা ট্যাগ হবে। আমি এটার আবার কপি করি, পেস্ট করলাম। তো তো এটাকে কি করব, আমরা এটাকে লিস্টটাকে কেটে দেব। এইটার ভিতরে আপনি যদি কোনো একটা টেক্সট লেখেন দেখবেন সেই টেক্সটটা আপনার বোল্ড হয়ে গেছে, ধরেন এই যে বোল্ড হয়ে যাবে। তারপর প্যারাগ্রাফ ট্যাগ গুলো দেখতে কিরকম হবে। ভাইয়া, হ্যাঁ বলেন। বোল্ড ট্যাগের পরিবর্তে স্ট্রং ও তো ব্যবহার করা হয় না? হ্যাঁ আমি আসতেছি আপনি তো স্পয়লার দিয়ে দিতেছেন। একটা মুভি দেখতেছেন, মুভি দেখার আগে যদি আপনি কাহিনী বলে দেন সবাই কি মজা পাবে বলেন? আচ্ছা আচ্ছা, সরি। মজা হবে ওইটাই। সো আপনার ক্লাইম্যাক্স রাখতে হবে মুভিতে। তো যাই হোক, তা এখন আমি কি করলাম যে প্যারাগ্রাফ ট্যাগ এরকম আমি একটা দিয়ে দিলাম, যে কন্টেন্ট ট্যাগ এগুলো আমরা যে ট্যাগ গুলো শিখতেছি এগুলো আমরা একটা একটা করে লিখে রাখতেছি, ঠিক আছে? আমরা হেডিং ট্যাগ শিখছি, প্যারাগ্রাফ ট্যাগ শিখছি, বোল্ড ট্যাগ শিখছি। তো এখন ধরেন আমি এই যে বাংলাদেশটাকে আমি একটু বোল্ড করতে চাই, তো কি করা যায়? তা আমি হচ্ছে বি লিখলাম, দেখেন আমি বি লিখে যদি এন্টার কিংবা ট্যাব প্রেস করি দেখেন পুরো ট্যাগটা এসে পড়ছে। তো এবার আমি কি করব, বাংলাদেশটাকে আমি কাট করলাম, ধরেন এটাকে কাট করে নিলাম, কমা সহই কাট করে যান, কাট করলাম, করার পর এখানে মাঝখানে পেস্ট করে দিলাম। দেখেন কি করতেছি, বাংলাদেশের আগে পিছে আমি ট্যাগের নামটা খালি ওপেন করে দিলাম। তারপরে আমি ধরেন আরো এরকম কয়েকটা করতে চাই, যে ধরেন আমি চিটাগাংকেও আমি হচ্ছে বোল্ড করতে যাচ্ছি। তো কি করব, বি লিখে এটা দিলাম, তারপর চিটাগাংটা ধরে নিয়ে আসলাম, আমি এটারে কান ধরে নিয়ে আসা এটার ভিতরে ফালা দিতেছি। কোথায় কোথায় কোথায়, এই এটার মাঝখানে, ঠিক মাঝখানে ফালা দিলাম, ব্যাস হয়ে গেল। তারপর ধরেন আপনি আরো কয়েকটা করতে যাচ্ছেন, কোথায় করা যায়, এই যে চায়না বাই সিকিম এটাতে আমি করতে চাচ্ছি। আমি আগে কোডের ভিতর আমি সব কাজ শেষ করে নিই, পরবর্তীতে দেখবো যে জিনিসটা দেখতে কেমন দেখা যায়।
কাট করলাম, সেভ দিলাম। এবার রিলোড দিচ্ছি। এবার দেখেন আমি যেখানে যেখানে বোল্ড একটা ব্যবহার করছি সবগুলো কি হয়ে গেছে, এখন একটু বোল্ড হয়ে গেছে না, হয়েছে কিনা? জি ভাইয়া হয়েছে। তা এখন কথা হচ্ছে, তা আমরা তো একটা সিস্টেম দেখে ফেললাম যে কিভাবে করে বোল্ড করতে। তো আমাদের HTML এরকম অনেকগুলো অল্টারনেটিভ রাখছে, অপশন রাখছে যে আপনি কখনো যদি আপনার মন চায় যে আপনি বোল্ড একটা ব্যবহার করতে ইচ্ছা করতেছে, আপনি বোল্ড ট্যাগ ব্যবহার করলেন, কিংবা আপনার যদি মন চায় আপনি চাইলে হচ্ছে বোল্ডের পরিবর্তে স্ট্রং ট্যাগ নামে আরেকটা জিনিস আছে সেটা ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করার জন্য যেটা করব, আচ্ছা একটু একটা সেকেন্ড হোল্ড করবেন। আচ্ছা কি অবস্থা রান্না? তোমার তো আজকে প্রথম মনে হয় আনন্দ। আচ্ছা আমি টাকা দিয়ে দিই। কত দিব? কত টাকা দিব? ভাইয়া কি আছে? মিকা 20 টাকা ভাঙতি আছে? মিকা স্যার আপনার 50 টাকা ভাঙতে হবে। স্যার 20 টাকা দিতে হবে। হ্যাঁ এটা সারাদিন ঘুমায়। হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমরা যে জায়গাটায় ছিলাম, তো আমরা হচ্ছে কি বলতেছিলাম যে বোল্ড ট্যাগের পরিবর্তে আমরা অন্য আরেকটা ট্যাগ ব্যবহার করে সেম জিনিসটা করতে পারি। ধরেন আমি এই জায়গাটায় অন্য আরেকটা জায়গায় ধরেন আমি কোথায় এই যে 164 মিলিয়ন
পিপল। তো এই জায়গাটায় আমি একটা নতুন একটা জিনিস লিখবো এখন। এখানে কি লিখলাম? স্ট্রং লিখলাম। স্ট্রং লিখে ট্যাব প্রেস করবো বা এন্টার প্রেস করবো। তো এটার মাঝখানে জাস্ট হচ্ছে এই টেক্সটটা আমি কপি পেস্ট করে নিয়ে আসি। এটা কপি পেস্ট করে না বসাই দিলাম। দেখেন এরকম আরো কয়েকটা জায়গায় করি আমরা। ধরেন কোথায় কোথায় করা যায়, যে ধরেন এই যে নেপাল ভুটান এটার মধ্যে করি, ঠিক আছে? এই যে দেখেন স্ট্রং দিলাম, দেওয়ার পর নেপাল ভুটান এটারে কাইটা নিয়ে আসলাম, বসাইলাম, সেভ দিলাম। আমি এবার এখানে এসে কোথায় কোথায় আমাদের পেজটা, এই জায়গাটায় রিলোড দিলাম। দেখেন যে জায়গাটার মধ্যে আমি স্ট্রং দিছি সেই জায়গাটা কিন্তু সেম কাজটা করতেছে। সবাই খেয়াল করছেন? দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা তাহলে যাচ্ছে। আমি কি করতে পারি, যে আমার যদি বোল্ড করার প্রয়োজন পড়ে আমি আইদার হচ্ছে বি ট্যাগ ইউজ করব, না হয় কি করা যেতে পারে আমার স্ট্রং ট্যাগটাও ব্যবহার করতে পারি, ঠিক আছে? তারপরে যেটা মন চায় আর কি। তো আমরা কিন্তু মোটামুটি কয়টা ধরনের ট্যাগ শিখলাম, যে আমরা হেডিং ট্যাগটা শিখছি একটা, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ 2 ধরনের ট্যাগ শিখলাম, তারপর 3 নাম্বার যে ট্যাগটা আছে সেটা হচ্ছে কি বোল্ড ট্যাগ, এটাও শিখে ফেলছি। হ্যাঁ, তারপরে কি আছে, তারপর স্ট্রং ট্যাগ এটাও শিখে ফেলছি, 4টা মোটামুটি শিখে ফেলছি। তো আমরা আরো কয়েকটা ট্যাগ দেখি। আরো কয়েকটা ট্যাগের মধ্যে ধরেন এখন যেটা দেখাতে যাচ্ছিল আপনাদের, ধরেন কি ট্যাগ দেখানো যায়, আমরা হচ্ছে আন্ডারলাইন। আচ্ছা ওগুলা একটু পরে আসতেছি। আমরা হচ্ছে অ্যাঙ্কর অ্যাঙ্কর ট্যাগ নামে একটা জিনিস আছে, সেটা আমরা একটু শিখে ফেলি। অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা কি? এটাকে আপনার হচ্ছে এভাবে করে সম্বোধন করা হয় যে এ ট্যাগ। আচ্ছা এইভাবে না, সরি আমি এবার দেখাই। ধরেন আমি এভাবে করে লিখি, আগে লিখলাম, তারপর এটাকে প্যাডটা কেটে দিলাম, ঠিক আছে? কথার কথা প্যাড কেটে দিলাম। নর্মালি কি ট্যাগগুলো তো দেখতে এরকম হয়, তাই না? হয় কি না? জি ভাইয়া। জি এখন ভাইয়া হয়। আমি যদি কোনো একটা ধর অ্যাঙ্কর ট্যাগের কাজটা কি, যে কোনো একটা ওয়েবসাইটে আপনি একটা জাস্ট হচ্ছে একটা লিংক বসাবেন, তো এটারে আপনি জাস্ট এমন করে দিতে পারেন যে ধরেন এটা আচ্ছা এই পার্টটুকু আমরা বাদ দিই, ধরেন এই পার্টটুকু বাদ দিলাম, আমি এই পার্টটুকু বাদ দিয়ে আমি এটার মাঝখানে কিছু একটা লিখলাম, যে ধরেন ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরকম কিছু একটা লিখলাম, ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরকম কিছু একটা লিখলাম, সেভ দিলাম। দেওয়ার পর যদি আমি এখন আমার ওয়েবসাইটে আসে যদি ভিজিট করি, দেখেন এখানে কিচ্ছু কিন্তু শো করতেছে না ওরকম, যে আমার একটা লিঙ্কের মধ্যে যে ঢুকবো এরকম কিছু শো করতেছে না। কারণটা কি? কারণ আমি এখানে কোনো লিঙ্কই দেই নাই। আমার ওয়েবসাইটে যে একটা লিঙ্ক দেওয়া দরকার সেটা আমি দেই নাই। তো এখন আমাদের কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে দেখবেন একটা স্পেশাল একটা অ্যাট্রিবিউটের মতো আছে, ঠিক আছে? অ্যাট্রিবিউটের কাজটা কি, যে আপনার যে ট্যাগটা আছে এই ট্যাগের মাঝখানে দেখেন আমরা কি করতেছি, একটা এখানে একটা সাইন দিতেছি, এখানে একটা সাইন দিতেছি, তো এর মাঝখানে একটা আমি স্পেস দিব, দেওয়ার পর এখানে একটা নতুন একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে হাইপার রেফারেন্স, ঠিক আছে? কি লিখবো? হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সটা শর্টকাটে লিখতে হয় href দিয়ে। দেওয়ার পর এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট, মানে এটার কাজটা হচ্ছে যে কি করবে, যে সে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটারে রেফারেন্স লিঙ্ক হিসাবে এখানে শো করবে। তা আমি এখানে একটা অ্যাট্রিবিউট দিলাম, এবং এখন কি প্রয়োজন, আমার একটা ভ্যালু দেওয়ার প্রয়োজন। তো ভ্যালুটা দেওয়ার জন্য কি করব, একটা ইকুয়ালস টু সাইন দিব, দেওয়ার পর একটা ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার পর এটার মাঝখানে আপনি যে লিঙ্কটা বসাবেন দেখবেন সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো আমি এখানে ধরেন একটা কি দেওয়া যায়, একটা লিঙ্ক দিই, ধরেন google.com এর লিঙ্কই দিলাম। কথার কথা আমি এই লিঙ্কটাই দিয়ে দিলাম। এই লিঙ্কটা কোথায় বসালাম, এই যে অ্যাট্রিবিউট দিলাম, এটা অ্যাট্রিবিউটের নামটা এটা, এবং এরপর একটা সাইন মানে ইকুয়ালস টু সাইন দিলাম, তারপর ইনভার্টেড কমার মাঝখানে আমার স্পেসটা দিয়ে আমি বুঝবো যে এটার ভিতরে আপনি একটা লিঙ্ক বসাবেন। তো আমি এখানে একটা লিঙ্ক বসাইলাম, বসানোর পর সেভ দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে এসে আমার জিনিসটা রিলোড দিই, দেখেন এখন কি হচ্ছে। এখন দেখছেন জিনিসটা নীল হয়ে গেল, হয়েছে কি না? জি জি ভাইয়া। ভাইয়া হয়েছে। আচ্ছা, তো এখন আর এর মাঝখানে আমি একটু দেখা দিই। তো এই জিনিসটা যদি নীল হয়ে যায়, তাবিটার মধ্যে যদি এখন ক্লিক করি, দেখেন কি হচ্ছে। দেখেন আমি কোথায় আছি, index.html, এখন কই চলে গেলাম, কই চলে গেছি? গুগল ওয়েবসাইটে। হ্যাঁ, গুগলের ওয়েবসাইটে চলে আসছি। তো আমি আবার ব্যাক করি, ধরেন আমার এখানে গুগল যেতে মন চাইতেছে না, আমি ধরেন দিলাম যে youtube.com, ঠিক আছে? youtube.com দিলাম। আপনার মন চাইলো আপনি লিঙ্কটা চেঞ্জ করে দিলেন, এরকম একটা লিঙ্ক বসে দিলেন, সেভ দিলেন, ব্যাস হয়ে গেল। এবার আসেন এখানে, আবার এখানে আসি, রিলোড দিই। এখন আমি যদি দেই আবার দেখবেন যে আপনার গুগলে চলে যাচ্ছে। কারণ কি, আমি যে জিনিসটা সেভ করছি আমার কিন্তু এখানে একটা রিলোড দেওয়া প্রয়োজন, না নাহলে কিন্তু আর বুঝবো না যে আমি এই জিনিসটা আসলে কাজ করবে কিনা। তো আমি এখানে একটা রিলোড দিলাম, দেওয়ার পর আমি যদি আবার ক্লিক করি, দেখেন এখন কই চলে যাচ্ছে, এখন কই আসলো, ইউটিউব। হ্যাঁ ইউটিউব। ইউটিউবে চলে আসছে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, যে আপনি এখানে যে লিঙ্কটা বসে না কেন সেই লিঙ্কের মধ্যে সরাসরি চলে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমি ধরেন আহ, এটা তো আমি বসাইলাম, বসানোর পর আমার একটা ওয়েবসাইটের লিঙ্কও পাই গেলাম। তো দেখেন এইখানে এই যে একটা এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটের পর পর
আমার এই জিনিসটা পাশাপাশি লেগে গেছে। তো এই জিনিসটা আমার এখানে একটা ব্রেক দেওয়া প্রয়োজন। ব্রেক দেওয়ার জন্য একটা ব্রেক নামে একটা ট্যাগই আছে আলাদা। তো এটার জন্য আমরা যেটা করব বিআর দিব। এই ট্যাগটার একটা স্পেশালিটি হচ্ছে এটার হচ্ছে মনে করেন ওপেনিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ নাই। এটা জাস্ট হচ্ছে একটা ট্যাগ নিয়ে বাইচে আছে কোনো রকম। তো এটার মধ্যে আমি জাস্ট একটা এন্টার প্রেস করলাম বা ট্যাব দিব, দেখবেন যে আপনার এখানে একটা ব্রেক হয়ে গেছে। এবার এটা সেভ দেই, দেখবেন এই ট্যাগটা এখানে ইউজ করার কারণে আমি এখানে একটা রিলোড দিই, এখন দেখেন এই জিনিসটা নিচে চলে আসছে। এখন যদি আপনারা মনে করেন যে আরো একটা ব্রেক প্রয়োজন, তাহলে কি করতে পারি? যদি আমার আরো একটা ব্রেক প্রয়োজন পড়ে, একটু চিন্তা করেন, মাথা কাটান। আরেকটা ব্রেক। হ্যাঁ, আরেকটা ব্রেক দিব, আরেকটা ব্রেক দিলাম, এই যে আরেকটা ব্রেক দিলাম, বাস নিচে এসে বললো। এখন যদি আপনার মনে চায় যে ভাই আমি তো ঠিক আছে, আপনার এখানে মন চাইলে আপনি ব্রেক দিলেন, আমি যাচ্ছি প্যারাগ্রাফের মাঝখানে ব্রেক দিতে, তাহলে কি করা যেতে পারে? কোন জায়গা মানে আপনি যে জায়গাটার মধ্যে একটা ব্রেক দেন, ধরেন আপনি এই যে এই জায়গাটার মধ্যে একটা ব্রেক দিবেন, তো আপনি কি করলেন যে এটার নিচে এবার আয়না, ধরেন আপনি ধরেন এই জায়গাটার মধ্যে একটা ব্রেক লিখলেন, লেখার পর সেভ দিলেন, বা আপনি যদি চান আপনার একদম পাশাপাশি রাখতে পারেন। মজার বিষয় হচ্ছে দেখেন, আমি একদম পাশাপাশি রেখেও ব্রেকটা দিতে পারি। ধরেন এই যে এই জায়গাটার মধ্যে ব্রেক দিলাম, আমি এটাতে দেখেন পরের লাইনে আনাও লাগবে না আমার, এই যে পাশাপাশি খালি ব্রেক দিলাম, খালি স্পেস মাঝখানে দিছি, তারপর যদি এখানে যেই দেখেন ব্রেক আইসা পড়ছে এখানে, ঠিক আছে? আর আপনার মন চাইলো যে না আমি আরো একটা ব্রেক ইউজ করবো, দেন ব্রেক আপনার মন মতো এই যে দিলেন, ঠিক আছে? দেখছেন যতগুলো ব্রেক ইউজ করবেন, ব্রেক ট্যাগ ইউজ করবেন, ততগুলো লাইনের মাঝখানে মাঝখানে ব্রেক তৈরি হবে। তো সবাই মোটামুটি বুঝতে পারতেছেন কি হচ্ছে এখানে? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারতেছি। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন? ভাইয়া অ্যাঙ্কর না ট্যাগটা ভাইয়া। আবার একটু বলেন। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের কাজটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগটা এরকম যে আপনি কোথাও ওয়েবসাইটের মাঝখানে বিভিন্ন জায়গায় ধরেন আপনি লিংক দিতে যাচ্ছেন, যে আপনি কোথাও বললেন যে ভিজিট করো আমার ওয়েবসাইটের মধ্যে, তো আপনি এখানে একটা কিছু একটা লিখলেন, এখানে যে টেক্সটটা দিবেন এখানে ওই টেক্সটটা অনুযায়ী আপনার টেক্সটটা সাজাবেন, ঠিক আছে? ধরেন আপনি এখানে দিলেন যে গুগল ওয়েবসাইটে যা, গুগলে যা মানে গুগল ওয়েবসাইটে, গুগলে যা, এরকম কিছু একটা লিখলেন, বাংলায় লিখলেন গুগলে যা, ক্লিক করলেন, দেখেন এই জায়গার টেক্সটটা চেঞ্জ হয়ে গেল। তো আমি এটাতে ক্লিক করলাম, কই চলে যেতেছি, যে ধরেন গুগলে যা বলছি কিন্তু গেলাম কোথায়, ইউটিউবে। তো ধরেন আমি এখানে আবার টেক্সটটা চেঞ্জ করে দিলাম, বললাম যে না তুই ইউটিউবে যা, ভাই তুই ইউটিউবে চলে যা, এরকম কিছু একটা বললাম, যে ভাই তুই ইউটিউবে যা, এরকম একটা দিলাম। দেওয়ার পর এখানে আপনি একটা যে কোনো একটা লিঙ্ক দিবেন, সেই লিঙ্কে সরাসরি চলে যাবে, ঠিক আছে? এখানে আপনার টেক্সট যেটা মন চায় আপনি সেটা লিখবেন। দেখছেন এই টেক্সটগুলো আর এই টেক্সটের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে দেখেন এখানে একটা, এই লিঙ্কের মধ্যে, এটার মধ্যে ক্লিক করলে এটা সরাসরি কোনো একটা লিঙ্কের মধ্যে ওপেন হচ্ছে। আর নর্মালি দেখেন আমার এগুলো কি সব প্যারাগ্রাফ আছে, এগুলোর মধ্যে হাজার মানে সারা রাত ভরে আপনি যদি ক্লিক করেন তারপরেও দেখবেন যে আপনার এই জিনিসটা কোথাও যাচ্ছে না। যাচ্ছে কি? এই জায়গার মধ্যে জি ক্লিক না করে ভাইয়া। কোথাও যাচ্ছে? তো এখানে যাচ্ছে কি, এই জায়গাটার মধ্যে যাচ্ছে, কারণটা হচ্ছে এখানে আমি আলাদাভাবে বলে দিছি যে ভাই তুমি আমার একটা লিঙ্ক তৈরি করো, মানে এমন একটা ট্যাগ দাও, ট্যাগের মধ্যে আমি যেন একটা লিঙ্ক দিতে পারি। তো আমি কি করছি, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনার যদি মন চায় যে না আমি ইউটিউবের লিঙ্ক দেবো না, আমার কথা হচ্ছে আমার গুগলে যাইতে ভালো লাগে, আমি গুগলে যাব, ঠিক আছে? আমি গুগলে যাব, তা আমি বলে দিলাম যে ভাই তুমি ইউটিউবে না যায় এখন তুমি গুগলে যাও, ঠিক আছে? তুমি গুগলে চলে যাও, সেভ দিলাম, রিলোড দিলাম। দেখেন এখন এটার আমি রিলোডটা কেন দিছি, যেন আমার টেক্সটটা চেঞ্জ হয়, নাহলে কিন্তু আমার ওই যে বুঝতে পারবে না আমার ওয়েবসাইট যে আমি আদৌ এটার ভিতরে কোডের ভিতরে কোনো কিছু চেঞ্জ করতেছি, ঠিক আছে? তো আমি একটা রিলোড দিয়ে নিলাম এখান থেকে, তারপর আমি এর মধ্যে যদি ক্লিক করি দেখবেন সরাসরি গুগলে চলে যাচ্ছে। এখন আপনার যদি মন চায় যে এখানে আমি অন্য একটা লিঙ্ক দিব, সেটাও দিতে পারেন। এখন কথা হচ্ছে অন্যান্য টেক্সট আর মানে অন্যান্য ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে পার্থক্যটা কোথায়? অন্যান্য ট্যাগগুলো দেখতে এরকম হয়, এবং অ্যাঙ্কর ট্যাগের পার্থক্যটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যেহেতু আপনি একটা লিঙ্ক বসাবেন, সেক্ষেত্রে আপনার একটা আলাদা একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। এই পুরো জিনিসটাকে কি বলা হয়? এই পুরো জিনিসটা এই যে href, এটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট। এবং ভ্যালু কোনটাকে বলা হয়, দেখবেন যে ইনভার্টেড কমার ভিতরে যে জিনিসটা থাকে সেটাকে কি বলা হয়, ভ্যালু বলা হয়। তো ভ্যালুর ভিতরে আপনি কি দিবেন, যত আপনার মন চায় লিঙ্কগুলো দিবেন। এখানে আপনি গুগল দেন, ইউটিউব দেন, বা আপনার মন চাইলো যে আপনি এই যে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, দিয়ে দেন, কোনো সমস্যা নাই। ভাইয়া এই স্টেপটাকে কি বলে আরেকবার একটু বলতেন? এই hrefটাকে অ্যাট্রিবিউট বলা হয়। ওকে ভাইয়া। আর হচ্ছে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু, এটাকে কি বলা হয়? ভ্যালু। ভ্যালু বলা হয়, তো ভ্যালু। আপনি ভ্যালুর জিনিসটা কি হবে, আমরা ম্যাথে দেখছি যে আপনার একটা এক্স ওয়াই জেড এরকম একটা কিছু একটা আপনারা দিলেন, ঠিক আছে? ওটার একটা আপনি ভ্যালু দিয়ে দিলেন, যে এক্স এর ভ্যালু যদি হয় হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু যদি হয় 5, তাহলে দুইটাকে মাল্টিপ্লিকেশন করলে কত হবে? তো আমরা এরকম একটা রেজাল্ট বাইর করতে পারি না? তেমনই এখানে একটা ভ্যালু দিয়ে দিবেন আপনি, জাস্ট হচ্ছে একটা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলেন, ভ্যালু শেষ। তো আপনি এখন এটার মধ্যে ক্লিক করেন, বা আপনি এখানে বললেন যে টেক্সটটা চেঞ্জ করে দিলেন,
টেক্সট চেঞ্জ করে দিয়ে বললেন যে ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরকম কিছু একটা বললাম, ঠিক আছে, ভিজিট, বা আপনি বললেন যে আমার ওয়েবসাইট, এরকম কিছু একটা লিখলেন, ঠিক আছে, আমার ওয়েবসাইট, ঠিক আছে, আপনার যেটা মন চায় আপনি লিখলেন। আপনি এখানে আসেন, কই যেন কই যেন কই 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 হ্যাঁ, আমার টেক্সট গেল কই, এই যে এটা হচ্ছে আমার ইন্ডেক্স ফাইলটা। আমি যদি এখন একটু রিলোড দিয়ে দেখেন, এই যে দেখেন আমার ওয়েবসাইট এসে পড়ছে। আমি এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন কোথায় চলে যাচ্ছে, এই যে এই লিঙ্কটার মধ্যে চলে আসছে। তো সবাই বুঝা গেছে এতটুকু পর্যন্ত? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা তো মোটামুটি অনেকগুলো ট্যাগ শিখলাম। তো এখন কথা হচ্ছে আমরা ওয়েবসাইটে কি এভাবে করে এই জিনিসগুলো লিখবো? মানে আমরা ধরেন এই যে আমাদের এখানে এত সুন্দর করে সাজায় গুছায় লিখি, তো এই জিনিসটা আসলে আলটিমেটলি কি আমাদের একদম এক্স্যাক্টলি এরকম হয়েছে, নাকি আমরা একটু ডিফারেন্ট করে লিখছি? এখন কথা হচ্ছে আমরা হচ্ছে একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটু ডিফারেন্ট হয়েছে, কারণ আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ট্যাগগুলোর সাথে পরিচিত হয়েছি, বাট একটা ওয়েবসাইটেরও তো একটা স্ট্রাকচারের প্রয়োজন আছে, যে আপনি একটা ধরেন আপনি একটা ম্যাথ করবেন, হ্যাঁ, তো যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাথ করি আমরা, তো একটা সৌন্দর্যতা আছে যে আপনি ফার্স্টে এইখানে লেফট হ্যান্ড সাইডে মানগুলো লিখবেন, রাইট হ্যান্ড সাইডে জিনিসগুলো লিখবেন, বা একটা ম্যাথ শুরুর আগে আমরা কি করি, ভ্যালুগুলোকে ডান পাশে লিখি বা উপরে লিখি, কোথাও না কোথাও একটা সুন্দর করে একটা জিনিস করে লিখে আসি। আমরা লিখি না যে ধরেন কয়েকটা ভ্যালু আছে, কি করি, যে দেওয়া আছে পিতার বয়স হচ্ছে 10 বছর, মাতার বয়স হচ্ছে কি বলি, সরি, পিতার বয়স 10 বছর তো হইলে হয় না, ধর পিতার বছর 50 বছর, মাতার বয়স ধরেন দিলে 40 বছর, পুত্রের বয়স এরকম। তো আপনি প্রত্যেকটা জিনিস কি সাজায় গোছায় গোছায় লেখেন, তাই না? তেমনই আমরা যখন ওয়েবসাইট স্ট্রাকচারটা গঠন করব, আমরা প্রত্যেকটা জিনিস এভাবে করে আলাদা সিঙ্ক্রোনাইজ ওয়েতে একটার পর একটা নিয়ে আসবো। তো এটা কেমন করে আনা যায়? তো ধরেন আমি এগুলো তো সব লিখলাম, একটা নতুন আরেকটা কি বলে ফাইল তৈরি করি। আমরা এক কাজ করি, নিউ ফাইলে গেলাম, যাওয়ার পর এটাকে আমি কি করব, এখান থেকে সেভ এজে ক্লিক করলাম, করার পর এখানে ধরেন নতুন আরেকটা ফাইলের নাম দিলাম যে কি বলে একটা টেস্ট একটা লিখলাম, এটার ভিতরে আমি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল খুলবো, ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে, এটা সেভ দিলাম। তারপর এখন আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে শর্টকাটে আপনাদের দেখাচ্ছি, বাট আমি প্রত্যেকটা জিনিস আলোচনা করতেছি। যে প্রথমে আমাদের একটা জিনিস লিখতে হয়, জিনিসটা হচ্ছে যে এরকম, যে যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, করার আগে আপনাকে একটা ওই যে যেটা বললাম যে একটা সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে একটা জিনিস আপনাকে লিখে যেতে হবে, এটার ভিতরে আপনি আবার আলাদা করে কোড লিখবেন। তো আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে, যে ডক টাইপ এইচটিএমএল নামে একটা এরকম একটা জিনিস লিখতে হবে। জিনিসটা কেমন করে লিখতে হয় একটু খেয়াল করেন, যে আগের মতো করে, যে একটা এরকম একটা কি বলে সাইন দিবেন, ট্যাগটা যেভাবে করে লিখতে হয়, লেখার পর এটার ভিতরে আমি জিনিসটা এভাবে করে ক্লোজ করতাম। তো এটার মাঝখানে আমি কি করছি, একটা টেক্সট লিখছি, দেখেন টেক্সটটা পুরোটা বড় হাতে, কিন্তু এতটুকু পুরোটা বড় হাতে, তারপর আমি কি করছি, এইচটিএমএল জিনিসটা লিখছি, তারপর দেখেন আরেকটা সাইনও দেওয়া আছে এখানে, এক্সক্লেমেটরি সাইন। আচ্ছা, তো এই জিনিসটা যে কি আলটিমেটলি বুঝাচ্ছে, ডক টাইপ এইচটিএমএল তে বুঝাচ্ছে যে আপনি যে মনে করেন আমরা এখন এইচটিএমএল কোন ভার্সনটা ব্যবহার করতেছি সবাই, HTML5 তো HTML5 হ্যাঁ, তো HTML5টা যে আমরা ব্যবহার করতেছি, তো এটা বোঝানোর জন্য আমাদের এই যে জিনিসটা লিখতে হবে, যে ডক টাইপ HTML, মানে তুমি যে HTML5 এর যত ধরনের কোড আছে, সামনে আমরা এই পুরো জিনিসটার মধ্যে আমরা যত কোড আছে সবগুলো এখন লিখবো। তো আমরা এই জিনিসটাকে সূচনা করতেছি, ওই যে আমরা অ্যাপ্লিকেশন লেখার সময় করি না, যে টু দা হেডমাস্টার এরকম কিছু একটা লিখে আসি না, আসি কিনা? জি ভাইয়া। তো এরকমই আমরা মনে করেন একটা ধরেন এরকম একটা কিছু লিখলাম যে ডক টাইপ এইচটিএমএল, ঠিক আছে, তো বাট এটা এক্সপ্লেনেশনটা এরকম, যে এই জিনিসটা যে বোঝানো হচ্ছে যে আপনি ভবিষ্যতে বা সামনে যত কোড করবেন সবকিছু কি কিসের আন্ডারে পড়তেছে, HTML5 এর আন্ডারে পড়তেছে। সবাই এতটুকু বুঝছি আমরা? জি ভাইয়া। তো বোঝা শেষ, তাহলে আমরা এটাকে ধরেন আমি আবার কাটলাম, আবারও দেখাই। তো এর পরবর্তীতে দেখেন কি আছে, একটা জিনিস HTML, ঠিক আছে, HTML এরকম একটা আছে, এই বাকি জিনিসগুলো বাদ দিয়ে, এগুলো আমাদের লাগবে না। তো আমরা হচ্ছে এরপরে যে জিনিসটা করব, আচ্ছা এই সময় ক্লাসে কি জয়েন করে, বাজে হচ্ছে 3টা 13, এখন যদি ক্লাসে জয়েন করে মাঝখানে বারবার ইন্টারাপশন হয়। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, তো এর পরবর্তীতে আমাকে যেটা করতে হবে, আমরা আগের মতো করে এভাবে করে লিখবো, মাঝখানে কি লিখবো, HTML। তো এটা আমাদের একটা ট্যাগের মতো করে কাজ করবে, ঠিক আছে। দেখেন আমরা এটার ওপেন করলাম, ক্লোজ করতে হয় কি হবে, ক্লোজ করতে হয় স্ল্যাশ কি হবে, চিহ্ন দিয়ে। হ্যাঁ এইভাবে করে ক্লোজ করব, জিনিসটা কাটা দিলাম আমরা, ব্যাস শেষ, লেসটা কাটা দিব খালি। তারপরে এই জিনিসটা করব কি, দেখেন আমাদের HTML যে আমরা কোড করব, কোড করার জন্য আমরা যত জিনিস আছে সবগুলো এই HTML এর ভিতরে রাখবো, ঠিক আছে। তো আমি এটা এভাবে করে রাখবো, তারপর জিনিসটা দেখতে অনেকটা এরকমই ছিল আগের বার। তো এবার আমি ধরেন, আচ্ছা এটা আবার আসলো কেন, দাঁড়ান, আমি এটা সরাই দিচ্ছি, বারবার এটা অটোমেটিক্যালি এসে পড়তেছিল। আচ্ছা, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা তো HTML লিখলাম, এখন আমাদের কি দরকার, আপনি একটা জিনিস চিন্তা করেন, হিউম্যান বডিতে উপরে নিচে কি থাকে, আমাদের উপরে কি থাকে,
মাথা থাকে। মাথা। তারপরে কি আসে, আমাদের বডি আসে। জি। তারপর কি আসে, তারপর হচ্ছে আমাদের ফুট মানে ফুট আসে, মানে পা আসে, রাইট? পা। তেমন জি ভাই। আমাদের ওয়েবসাইটের স্কেলিটনটা এরকম করে আসবে যে আমাদের পুরো একটা হচ্ছে স্কেলিটন হচ্ছে এই যে HTML এর ভিতরে থাকবে। তো আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের মাথাটারে আমরা বানাবো, এই যে হেড লিখবো, এরকম একটা হেড ট্যাগ দিব। তারপরে কি করব, তারপর হচ্ছে আমাদের বডি লাগবে, তো বডি ট্যাগ দিব একটা আলাদা এরকম করে। ঠিক আছে, এরকম একটা আলাদা করে একটা বডি ট্যাগ দিব। তারপর এখন কাহিনী হচ্ছে যে আমাদের মাথার মধ্যে কি থাকে, মাথার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে ব্রেইন থাকে, বা আপনি পুরো এই হেডটা দেখি পুরো জিনিসটাকে অপারেট করেন, যে আপনার হচ্ছে যে যা যা করবেন, ঠিক না? তো এখন কথা হচ্ছে আমাদের এই HTML এর স্কেলিটনটা এভাবে করে কাজ করে যে হেডের ভিতর আপনি বলে দিবেন যে কোথায় কি কি কাজ করবে, আপনি একটা কমান্ড বা ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। আর বডির মধ্যে মানে কারণ ওয়েবসাইটের ভিতরে যত কিছু দেখতে পান, ঠিক আছে, এই যে যত লেখা যা দেখতে পারতেছেন সবকিছু কোথায় থাকবে, সবকিছু হচ্ছে আপনার বডি ট্যাগের ভিতরে থাকবে। ঠিক আছে, মানে আমাদের বডির ভিতরে কি থাকে, আমাদের ভিতরে নারী বুড়ি যা আছে, খাবার দাবার সব কি বডির ভিতরে যায়। তেমনি আপনার এই বডির ভিতরে আপনার ওয়েবসাইটে যত লেখা টাকা আছে, কন্টেন্ট আছে, ছবি, টেক্সট, মিডিয়া ফাইলস যা আছে সবকিছু এই বডির ভিতরে থাকবে। ওকে, তো আমরা ধরেন হেডের ভিতরে আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন একটা জিনিস দিব, সেটা হচ্ছে টাইটেল। খেয়াল করেন কি দিচ্ছি আমরা, টাইটেল। হ্যাঁ টাইটেল দিচ্ছি। তো টাইটেলটা দিলাম, টাইটেলটা হচ্ছে এটা যে আপনার যে ওয়েবসাইটটা বানাচ্ছেন এটা আপনি একটা টাইটেল দিয়ে দিলেন যে ফার্স্ট ওয়েবসাইট, এরকম কিছু একটা দিলেন, ফার্স্ট ওয়েবসাইট। তার পরবর্তীতে এই বডির ভিতর আপনি যত ট্যাগ আছে, যত জিনিসপাতি আছে সব এখানে লেখেন যে দিস ইজ আওয়ার ফার্স্ট, ওয়েবসাইট। ধরেন কিছু একটা লিখলেন, ফার্স্ট ফার্স্ট ওয়েবসাইট। HTML ক্লাস, এরকম কিছু একটা লিখলাম, তারপর সেভ দিলাম। দেখেন এখন কি হচ্ছে, আমি ফাইলটা কোথায় আছে সেটা ওপেন করি, টেস্টের ভিতরে গেলাম, তারপর ইন্ডেক্স ফাইলে গেলাম, দেখেন এই যে দেখেন আমাদের সুন্দর করে দৃষ্টি এসে পড়ছে। এবার একটু খেয়াল করেন, আমরা যে টাইটেলটা লিখছিলাম আগের বার, দেখেন এখানে যত ফাইল আছে ফাইলের নামটা কিন্তু শো করতেছে index.html। আমরা এখানে কিন্তু কোনো টাইটেল বা হেড নামে কোনো ট্যাগ দিইনি, তাই না? তো আমরা কি করছি, এখন আমরা একটা পুরো HTML ফাইল তৈরি করে এটার ভিতরে একটা টাইটেল তৈরি করে দিছি, যার কারণে আমার এই জিনিসটা ফার্স্ট ওয়েবসাইট হিসেবে আসতেছে। আপনি ফার্স্ট ওয়েবসাইট হিসেবে না দিয়ে এটাকে অন্য কিছু একটা দিন, যে আপনার নামই দিলেন, যে ধরেন আপনার নাম দিলেন, যে আমার নাম দিলাম আমি হিসাম, হিসামস ওয়েবসাইট, এরকম কিছু একটা দিলাম, হিসামস ওয়েবসাইট। ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম, তারপর আপনি সেভ দেন, দেখেন এই টাইটেলটা আমার চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন এই যে এটার উপর মাউসটা একটু হোভার করেন, মানে মাউসটা একটু নিয়ে যান এটার উপরে, দেখেন হিসামস ওয়েবসাইট আসতেছে। ওকে, তো এখন ধরেন আপনি এটা টাইটেল তো হয়ে গেল, তো আপনি এখানে আরো কিছু টেক্সট দিতে চান, ধরেন আপনি এখানে একটা H2 দিলেন, হ্যাঁ, উই লার্ন, ঠিক আছে, উই লার্ন, আচ্ছা উই লার্ন, আচ্ছা উই আর লার্নিং, এটা লিখি যে উই আর লার্নিং, আচ্ছা উই আর এক্সপ্লোরিং, এক্সপ্লোরিং এক্সপ্লোরিং নিউ ট্যাগস, এক্সপ্লোরিং দ্য ট্যাগস, বারবার কিবোর্ডটা সরে যাচ্ছে কেন, এক্সপ্লোরিং দ্য ট্যাগস অফ HTML5, এরকম কিছু একটা দিলাম। ঠিক আছে, বারবার মাউস আর কিবোর্ড প্যারা দিচ্ছে। এই যে দেখেন আমি H2 এর ভিতরে এটা লিখলাম, তাই না? আপনি যদি মন চায় না আমি এটা H3 দিব বা অন্য কিছু দিব, দিতে পারেন। ঠিক আছে, আমি H2 দিলাম, সেভ দিলাম, এবার একটু রিলোড দিই, দেখেন নতুন একটা টেক্সট এসে পড়ছে। এখন ধরেন আপনি একটা প্যারাগ্রাফ আনতে চান, প্যারাগ্রাফ আনলেন, এখন ডামি টেক্সট দরকার, তাই না? এখন VS কোডে সবচেয়ে একটা মজার একটা জিনিস হচ্ছে, আপনার যদি ওয়েবসাইটে কখনো ডামি টেক্সটের প্রয়োজন হয়, এখন ধরেন আপনি একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন, তো সবসময় কি ক্লায়েন্ট আপনাকে টেক্সট দিয়ে দিবে? আপনার কিন্তু মাঝে মাঝে ডামি টেক্সট ইউজ করে হলেও ওয়েবসাইটটাকে অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে। যখন আপনার সাইট যখন রেডি থাকবে, ক্লায়েন্ট দেবে না আপনি পুরো কাজ করে ফেলছেন, তখন আপনাকে ক্লায়েন্ট ধরেন কিছু একটা টেক্সট দিয়ে দিল, বলে যে দেখো তোমার তো পুরো ওয়েবসাইট রেডি হয়ে গেছে, আমি তোমার কিছু টেক্সট দিয়ে দিই, তুমি এগুলো হচ্ছে ওই ডামি টেক্সটের জায়গায় বসে দাও খালি। তো আপনি কি করলেন, যে ডামি টেক্সট এখানে আপাতত দরকার। তো ভিজুয়াল স্টুডিও করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি ডামি টেক্সট আলাদা করে বাড়িতে কপি করে নিয়ে আসতে হয় না। এখানে আপনি একটা কমান্ড দিবেন, কমান্ডটা কিরকম দেখেন, সবাই একটু ভালো মতো মনোযোগ দেন। আমি একটা জিনিস লিখতেছি লরেম, দেখেন লরেম লেখার পর আপনি এখানে একটা সংখ্যা দিবেন, যে কোনো একটা সংখ্যা দিবেন, ধরেন আপনি দিলেন 50 দিলেন, তার মানে হচ্ছে যে আপনি 50টা কি বলে ওয়ার্ডের আপনি হচ্ছে যে একটা পুরো একটা প্যারাগ্রাফ বানাতে চাচ্ছেন। তো আপনি লরেম 50 লেখার পর দেখবেন, বা এটা হচ্ছে একটা মূলত একটা কোড, তো কোড লেখার পর আপনি যদি একটা সংখ্যা দেন, ধরেন আপনি 10 দিলেন, তারপরে দেখবেন যে এখানে একটা জিনিস আসতেছে যে এমএট এভরিভিয়েশন। তো এটা থাকতে থাকতে আপনি করবেন কি, ট্যাব কিংবা এন্টার প্রেস করবেন, দেখেন অটোমেটিক্যালি 10টা ওয়ার্ড এসে পড়ছে, একটা দুইটা তিনটা চারটা
5টা 6টা 7টা 8টা 9টা 10টা দেখছেন অটোমেটিক্যালি কিন্তু এটা এসে পড়ছে। তো আমি এটা সেভ দিয়ে যদি এখন রিলোড দিই দেখেন কি হচ্ছে, দেখেন আমার 10 ওয়ার্ডের একটা পুরো টেক্সট এসে পড়ছে। এখন আপনার যদি মনে চায় যে না আমি 50 ওয়ার্ডের একটা কি বলে যে একটা ফেক টেক্সট আনবো বা ডামি টেক্সট আনবো, তো এটা কি করতে হতে পারে? সবাই একটু একটু মাথা ঘাটান। লরেন 50। লরে 50 দিব তাহলে, একদম ইজি সিম্পল। তো দেখেন এখন দেখেন এটা কি হয়েছে, লম্বা ট্রেনের মতো হয়ে গেছে। এটারে ঠিক করার জন্য কি করতে হতে পারে? আগের মতো অল্টার করতে জেড, হবে। এক্স্যাক্টলি অল্টার জেড দিতে পারেন, কিংবা ভিউতে গিয়ে টগল ওয়ার্ড্রপ দিতে পারেন। তো আমি অল্টার জেড দিলাম, দেখেন এটা এসে বললো। দেখেন আমার যেটা কাজ করা দরকার ছিল লরেম 50 সেটা আমি দিয়ে দিছি, সেভ দিলাম। তারপর এখন আমি এখানে এসে যদি রিলোড দিই দেখেন নতুন একটা টেক্সট আসছে এবং সাথে কি হচ্ছে 50 ওয়ার্ডের আমার একটা টেক্সট এসে পড়ছে। এখন যদি আপনার 500 প্রয়োজন পড়ে, আপনি 500 ডামি ওয়ার্ড যদি প্রয়োজন পড়ে তাহলে কি করতে হবে? কি করতে হইতে পারে? হ্যাঁ লরেন 500 একদম এক্স্যাক্টলি এটাই দিবেন। আমার 500 একটু বেশি হয়ে যায়, সো আমরা ধরেন আপাতত 100 দিই, ঠিক আছে? 100 দিলাম, 100 দেওয়ার পর এখানে আছি, এই যে দেখেন 100 দিলাম, ব্যাস হয়ে গেল। তো আপনার যদি ফেক বা ডামি টেক্সটের প্রয়োজন পড়ে আপনি জাস্ট কি করবেন, এইখানে আপনি ডামি টেক্সটগুলো এইভাবে করে আনতে পারেন। তো এখন আমি একটা কাজ করি যে ধরেন আপনি কোথায় এই জায়গাটার মধ্যে কোনো একটা কারণে ধরেন আপনি এভাবে লিখলেন, যে ধরেন আপনি এরকম লিখলেন লরেম, ধরেন 10 লিখছেন, লেখার পর আপনি এন্টার প্রেস করছেন বা ট্যাব প্রেস করতে আপনি ভুলে গেছেন। ধরেন আপনি কিবোর্ডের এই যে কার্সরটা যে মানে রাইট কি বা লেফট কি যেটা আছে না সেটা ধরেন আপনি সরায় ফেলেন। তো এখন দেখেন আপনি 1000 বার এন্টার চাপ দিলেও কিন্তু আসবে না, দেখেন আসতেছে না। তো এটা কি করতে হবে, খেয়াল রাখবেন যখন আপনি এরকম করে কার্সরটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু শর্টকাটটার কাজ করবে না, তখন আপনাকে আরেকবার কাজ করতে হবে। আপনি যে কি বলে কিবোর্ড থেকে ব্যাক স্পেসে চাপ দিবেন, তারপর এখানে সংখ্যাটা আরেকবার লিখবেন। সংখ্যাটা আরেকবার লিখলে দেখবেন এখানে আপনার এই যে এমএট অ্যাব্রিভিয়েশন নামে একটা শর্টকাট একটা সাজেশন আসতেছে, আপনি জাস্ট এখানে আরেকবার একটু এন্টার প্রেস করেন, বাস আইসা পড়ছে। দেখেন সেভ দিলেন, আইসা পড়লো সুন্দর মতো। তারপর আবার যান, এখানে দেখবেন বাকিগুলো চলে গেছে, শুধুমাত্র ওই প্রথম 10টা টেক্সটই আছে এখানে। ওকে, তো সবাই বুঝতে পারতেছেন কেমন করে আনতে হবে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, কারো কোনো কনফিউশন একটুকুর মধ্যে? সবাই বুঝছেন এতটুকু? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। জি ভাইয়া, জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারলে খুব ভালো। তো আমরা আরেকটু দেখি সামনের কি কি দেখা যায়। ধরেন আপনি আপনার ওয়েবসাইটে একটা ইমেজ ডিসপ্লে করতে যাচ্ছেন, ঠিক আছে? ইমেজ ডিসপ্লে করতে যাচ্ছেন, ধরেন ইমেজ ডিসপ্লে করার জন্য আমরা কি করব, যে ইমেজের ট্যাগ আনতে হবে স্বাভাবিক। ইমেজের ট্যাগটার নামটা হচ্ছে আইএমজি ট্যাগ। তো আইএমজি ট্যাগের একটা মজার বিষয় হচ্ছে এইটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, ঠিক আছে? এটা ওই যে ব্রেক ট্যাগের মতো অনেকটাই, আপনার হচ্ছে এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো এটা হচ্ছে অনেকটা এরকম থাকবে। তো এখন কথা হচ্ছে আপনি যদি ওয়েবসাইটের মধ্যে এরকম একটা ইমেজ ট্যাগ দিয়ে দেন, দিলেন, দেওয়ার পর সব ঠিক আছে, কথা হচ্ছে এখানে আসে রিলোড দেন, দেখেন ইমেজ আসতেছে, মানে ইমেজ এটা না, এই যে এটা কেটে দিই। ধরেন এই যে এই ট্যাগটা যে আপনি লিখছেন এটা কোনো প্রমাণ আছে এখানে যদি আসেন, দেখেন তো কিছু শো করতেছে না, তাই না? তাই আপনি বুঝবেন কেমন করে যে আপনি যে একটা ইমেজ ইউজ করতে যাচ্ছেন এটা কেমন করে আসবে বা কি। তো এটা আনার জন্য হচ্ছে ওই যে মনে আছে অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করতাম কেমন করে, বলেন তো অ্যাঙ্কর ট্যাগ কেমন করে ব্যবহার করতাম? এই যে এভাবে করে ব্যবহার করতাম, তাই না? একটা আপনি অ্যাট্রিবিউট ইউজ করছেন এবং একটা ভ্যালু ইউজ করছেন। তো ইমেজ ট্যাগের ক্ষেত্রে আপনার এরকম একটা অ্যাট্রিবিউট এবং ভ্যালু ইউজ করতে হবে। তো ভ্যালু এটা কেমন করে ইউজ করা যায়, আমরা ইমেজ লিখে যে এন্টার প্রেস করি দেখবেন এই জিনিসটা এসে পড়ছে, একটা সোর্স নামে একটা জিনিস আসছে। বলেন তো জিনিসটা কি? সোর্স। এটা কি? এটা হচ্ছে কি আমার এতটুকু কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। আর এটা কি যে ইনভার্টেড কমার মাঝখানে ভ্যালু। ভ্যালু। তো এখন তাহলে আমি একটু একটু সহজভাবে বুঝাই দিই। তাহলে আপনি যখন আপনি হাইপার রেফারেন্সে একটা লিঙ্ক দিচ্ছেন, লিঙ্কের মধ্যে ক্লিক করলে কি হচ্ছে সরাসরি আপনার ওই ওয়েবসাইটের লিঙ্কে চলে যাচ্ছে। তেমনই আপনি যদি একটা ওয়েবসাইট ডিসপ্লে মানে ছবি ডিসপ্লে করতে চান, এই যে আইএমজি যে আমরা ট্যাগটা ব্যবহার করলাম, এই সোর্সের যে ভ্যালুটা আছে এখানে যদি আমি একটা লিঙ্ক বসিয়ে দিই তাহলে কি হবে? চিন্তা করেন কি হতে পারে? ওই ছবিতে চলে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই অ্যাঙ্কর ট্যাগটা যেমন করে কাজ করে ঠিক এটাও সেম ভাবেই কাজ করবে। তো আমি একটা ধরেন গুগল থেকে একটা ছবি নিয়ে আসি, যে ধরেন এইচডি ওয়ালপেপার এরকম কিছু একটা দিলাম, এইচডি ওয়ালপেপার এরকম কিছু একটা দিলাম। ধরেন আমি এই ছবিটা ডিসপ্লে করতে যাচ্ছি আমার ওয়েবসাইটে। আচ্ছা এটা একটু বেশি বড় মনে হয় না, দেখি তো কই গেল। না এটা খুব বেশি বড় না। তো ধরেন আমি এই লিঙ্কটাই মানে আপনি পুরো ছবিটা ওপেন করলেন, করার পর আমি এই যে লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নেওয়ার পর এখানে বসে দিই, সেভ দিলাম। দেখেন আমার পুরো ওয়েবসাইট মানে
আচ্ছা, আপনার জিনিসটা হচ্ছে যে এখন আগে তো আমরা লিঙ্কে ক্লিক করলে সরাসরি লিঙ্কে চলে যেত। এখন করতেছি কি আমরা সরাসরি ওয়েবসাইটের লিঙ্কটাই নিয়ে আসতেছি যেটা আমার ওয়েবসাইটে মানে আপনার শো করাবে। সো আপনার এখানে কোনো লিঙ্কে ক্লিক করা লাগবে না। সরাসরি আপনি ছবিটা দেখতে পারবেন। কেমন করে দেখেন? আমাদের কোথায়, কোথায় এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইয়াটা। দেখেন আমি কি করছি সেভ দিছি, ছবির মাঝখানে লিঙ্কটা বসাইছি। এখন আমি এখানে এসে যদি রিলোড দেই, দেখেন সরাসরি ছবিটা আসতেছে। আমার এখানে আর ওই ক্লিক করে আমার ওই ভিজিট করার প্রয়োজন নাই। আমি পুরো জিনিসটা এখানে নিয়ে আসছি। মানে আগে লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যেত। এখন কি করছি পুরো লিঙ্কটাকে ছবির লিঙ্কটাকে আমার ওয়েবসাইটে নিয়ে আসলাম। হয়ে গেল। তো এখন যদি আপনার আরো একটা ছবি প্রয়োজন পড়ে, ধরেন আপনি এইখানে ধরেন এই যে গাড়ির ছবিটা। এই তো এই যে গাড়ির ছবিটা আমি ওপেন করে কপি করলাম। লিঙ্কটা কপি করে ধরেন এখানে আরো একটা ইমেজ ট্যাগ দিলাম। এখানে আগে একটা আমি ইমেজ ট্যাগ দিয়ে এখানে বসাই দিলাম সেভ। আচ্ছা এটা আগে তো ইমেজ ট্যাগ দিতে হবে। ইমেজ ট্যাগ দিলাম। আচ্ছা অল্টার জিনিসটাকে এটা পরে দেখাচ্ছি। আমি এখানে লিঙ্কটা বসাই দিলাম। দেখেন সেভ দিলাম। আমার কোথায় ওয়েবসাইট কোথায় এই যে এখানে দেখেন এখন পাশাপাশি দেখেন দুইটা ছবি এসে পড়ছে। পাশাপাশি আসার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে এটা আমার এখানে কোনো ব্রেক ইউজ করা নাই। আমি ধরেন এখানে একটা ব্রেক দিলাম দেখেন সেভ দিলাম। এই যে দেখেন ছবিটা নিচে এসে পড়ছে। আপনি যদি চান যে না আরেকটু ব্রেক বাড়াইতে আপনি এখানে ব্রেক দেন। এই যে এখানে আরেকটা ব্রেক তৈরি হবে। তো আপনি চাইলে এইভাবে করে ব্রেক দিতে পারেন বা একটা দিলেও চলবে। তো সবাই এটা বুঝতে পারছেন যে কেমন করে ছবিটা আনছি এখানে? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো এখন আচ্ছা ভাই, আমি যদি ইমেজটা যদি আমার কম্পিউটার হার্ড ডিস্ক থেকে মানে আমার হ্যাঁ স্টোরেজ থেকে আনি দেখাতে চান। তখন আচ্ছা ওইটা দেখাবো। তো তার আগে আমরা একটা 10 মিনিট একটা ব্রেক নিব। ঠিক আছে? এখন তো 3:25 বাজে। 3:25 35 এই তো আমরা আচ্ছা 45 একটু ব্রেক নিয়ে আমরা 10-15 মিনিটের একটা তারপর আমরা আবার ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আপনারা সবাই চা পানি খেলে খায় আসতে পারেন। ঘুরে টুরে আসেন। 10-15 মিনিট পর আমরা আবার ক্লাসে ব্যাক করব। ওকে? ওকে ভাইয়া। ঠিক আছে সবাই। সবাই কেউ ক্লাস লিভ নেন না। আমি রেকর্ডটা জাস্ট পজ দিয়ে ভাইয়া সবার শেষে এটা যাচ্ছি। তা এখন আমরা যেটা করব যে হইতে পারে যে আপনার ছবিটা আপনি যেটা আপনার ওয়েবসাইটে শো করাতে যাচ্ছেন সেটা গুগল থেকে না আপনি আপনার পিসির মানে লোকাল ফাইল থেকে নিয়ে শো করাতে চান। তাহলে কেমন করে করানো যায়? তো ধরেন আমি হচ্ছে কোথায় একটা ছবি ডাউনলোড করি আগে। ধরেন কোন ছবিটা? এই যে সিংহের ছবিটা। ঠিক আছে? এই ছবিটা আমি ডাউনলোড করব। সেভ দিলাম। সেভ দিয়ে কোথায় করা যায়? সেভ আচ্ছা ধরেন এই যে টেস্টের ভিতরে কিন্তু আমাদের এই যে index.html ফাইলটা ছিল তাই না? তো আমি করব কি এখানে ফাইলের যে বিশাল বড় নামটা আছে এটা চেঞ্জ করে ফেলি। নামটা চেঞ্জ করে ধরেন আমি একটা দিলাম যে image01। ঠিক আছে? কি আছে নামটা দেখেন তো image01.jpg। আমাদের কিন্তু পুরো নামটাই আমাদের লাগবে। তো আমি সেভ দিলাম। সেভ দিয়ে রেখে দিই। এগুলো সব কেটে দিই। যেগুলো বাড়তি ট্যাব আছে এগুলো সব কেটে দিচ্ছি। আচ্ছা এইটাও আমি কেটে দিলাম। এটাও কেটে দিই। আচ্ছা এটাও কাটলাম। আচ্ছা আমরা কোথায় আমাদের ফাইলটা আছে? এই যে এটা। আচ্ছা দেখেন এখন কি করতেছি? এখন দেখেন ২ টা ছবি আমরা ওয়েবসাইটে বলছি যে আমাদের এই ২ টা ছবি নিয়ে আসেন ভাই। তাই আমাদের এই ২ টা ছবি শো করছে। এখন যদি আপনি চান যে লায়নের ছবিটা আনতে, কি করবেন? আমাদের আগের মতো করে ইমেজটা কেমন করে আনতে হবে? ইমেজটা একটা ইউজ করে নাকি? তাই তো? আচ্ছা তো এইভাবে আনলাম। এখন কথা হচ্ছে আগে আমরা কি করতাম? গুগল থেকে সরাসরি ছবি আয়না এখানে বসায় দিতাম লিঙ্কটা। তো এখন আপনি একটু খেয়াল করেন যে আমার ছবিটা অ্যাকচুয়ালি কোথায় আছে? ছবিটা কোথায় আছে? ছবিটা হচ্ছে এই যে টেক্সট ফাইলের ভিতরে index.jpg ফাইলটা আছে না? এটার পাশেই কিন্তু আমার ছবিটা আছে। তো ছবির নামটা কি? image01.jpg। তো আমি একটা কাজ করি। এখানে লিখে দিই যে image01 এই যে দেখেন আপনি যখন লিখবেন আপনার অটোমেটিক্যালি একটা সাজেশন আইসা পড়বে। তো আপনি ওটাতে ক্লিক করেন। বাস হয়ে গেল। সেভ দেন এবার। এবার কি করতেছি? জাস্ট ছবির নামটা লিখলাম। ঠিক আছে? ছবির যে নামটা সেটা লিখছি। যেখানে যে নামটা সেটা লিখলাম। আমি একটু আবার ব্রাউজারে আসি, রিলোড দিই। দেখেন তো কি হচ্ছে? আমার এই যে লায়নের ছবিটা কিন্তু এসে পড়ছে। এখন এমন হইতে পারতো যে আপনার ছবিটা এই জায়গায় না হয়ে নতুন একটা ফাইলের ভিতর আছে। ধরেন img নামে একটা ফাইল আছে। এটার ভিতরে আপনি ছবিটা রাখছেন। তাহলে এটা চিন্তা করেন ছবিটা এখন তো মানে এই জায়গাতে আছে সব ঠিক আছে। এখন যদি আমি ওয়েবসাইটে এসে রিলোড দিই দেখেন ছবিটা শো করতেছে না। দেখেন ছবিটা কিন্তু আমার দেখেন ছবির জায়গায় কি আসতেছে? ছবির জায়গায় এমন একটা কিছু দেখাচ্ছে যে ভাই আপনার ছবিটা আছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে কোডের মধ্যে আমরা খুঁজে পাইতেছি না। তো এটা কেমন করে কি করা যায়? তো এখন আমি একটু চিন্তা করি যে আমার ছবিটা কই আছে? ছবিটা হচ্ছে img নামে একটা ফাইলের ভিতরে আছে। তো আমি একটা কাজ করি। এই যে ছবিটা যেখানে শুরু এটা আমি ধর পুরোটা কেটে দিলাম। আমি করব কি? আমার দরকার হচ্ছে একটা ফাইলের নামটা নেওয়ার।
এই যে আইএমজি নামে ফাইলটা আছে, ফাইলের ভিতরে আমি একটা স্ল্যাশ দিব, দেওয়ার পর ছবিটার নামটা দিব, শেষ। এবার আমি সেভ দিই, আবার যদি রিলোড দিই দেখেন কি হচ্ছে, এখন ছবিটা এসে পড়ছে। হ্যাঁ, বোঝা গেছে কি করলাম? জি স্যার। আচ্ছা, তো জি ভাইয়া, এখন বুঝছি। কোনো কারণে ধরেন আপনি ছবির নামটা চেঞ্জ করে ফেলছেন, এখানে ধরেন এখানে 01টা বাদ দিয়ে দিচ্ছেন, 01টা বাদ দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, বাদ দিয়ে দিচ্ছেন, 01টা বাদ দিচ্ছেন, বাদ দেওয়ার পর যদি এখানে এসে রিলোড দেন, দেখেন কি হচ্ছে, আবার আগের জিনিসটাই শো করতেছে, ছবিটা ঠিকমতো বোঝাচ্ছে না। কিন্তু আমার ছবির নামটা কি? ছবির নামটা হচ্ছে যে আপনার হচ্ছে image01, কিন্তু মানে ইমেজ ডট জেপিজি, যেখানে যদি আসেন ছবির নাম হচ্ছে ইমেজ ডট জেপিজি, কিন্তু আমরা দিচ্ছি image01.jpg, যার কারণে এটা শো করতেছে না। তো এখন আমরা ছবিটাকে জাস্ট হচ্ছে এটার ইমেজ ডট জেপিজি দিলে কিন্তু আমার ছবিটা আইসা পড়বে। তো আমি এটা রাখবো, এটা আপাতত থাকবে যেমনি আছে, ভুল অবস্থায় থাকুক। এখন মনে আছে আমরা যখন কি বলে আপনার হচ্ছে সরাসরি একটা আইএমজি লিখে যখন আমরা ট্যাব কিংবা এন্টার প্রেস করি, তখন কি আসতো? আমাদের একটা নতুন একটা জিনিস আসতো না, অল্টার নামে একটা অ্যাট্রিবিউট এবং একটা ভ্যালু একটা আসতো। তো আমরা হ্যাঁ, এখন ওইটা নিয়ে কাজ করবো, এটা কি আসলে একটু দেখি। ঠিক আছে, আমি ধরেন আমি এখন আরেকটা অ্যাট্রিবিউট লিখলাম, আরেকটা অ্যাট্রিবিউট কিন্তু সোর্সের এই যে ইনভার্টেড কমার ভিতরে না, এটা স্পেস দিয়ে আমি অল্টার লিখবো, অল্টার লিখে একটা আবার আগের মতো ইকুয়ালস টু সাইন দিব, ইনভার্টেড কমা দিব এবং ভ্যালু লিখবো। ভ্যালুটা হচ্ছে আপনি এখানে ধরেন একটা নাম দিলেন যে ছবি, ছবি নামে একটা কিছু একটা লিখলেন, দেখেন কি হচ্ছে, একটা রিলোড দেন, দেখছেন কি আসতেছে, ছবি। তো এখন অনেক সময় হয় এমনটা হয় যে ধরেন আপনি বিশাল একটা মানে এটা বড় বড় যারা ডেভেলপার, তারা করে কি যে বিশাল বিশাল যখন ওয়েবসাইট বানায়, তো তাদের তো আর একটা দুটো ছবি নিয়ে কাজ করে না, তারা অনেক অসংখ্য হাজার হাজার ছবি নিয়ে কাজ করে। তো তারা করে কি, প্রত্যেকটা ছবি যেন আলাদাভাবে চিনতে পারে, প্রত্যেকটা ছবির জন্য আলাদা করে একটা ইউনিক নাম দিয়ে দেয়। ধরেন এটা হচ্ছে একটা লায়নের ছবি, তো ধরেন আপনি এখানে একটা অল্টারের ভিতরে আপনি দিয়ে দিলেন লায়ন, ঠিক আছে, লায়ন নামটা দিয়ে দিলেন, ঠিক আছে, সেভ দিলেন, দেওয়ার পর যদি এখানে আসেন রিলোড দেন, তো এটা কারণটা কি, লেখাটা কেন লেখে, কোনো কারণে যদি ছবিটা মিসিং হয়ে যায়, ঠিক আছে, কোনো কারণে যদি ছবি মিসিং হয়েও যায়, আপনি যে অল্টারের ভিতরে যে একটা নামটা লিখে দিচ্ছেন, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এখানে তো লায়নের ছবিটা ছিল, তাহলে আমি লায়নের এক্সাক্ট ছবিটা নিয়ে আসি। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? এখানে কাহিনীটা কি হচ্ছে এখানে? জি ভাইয়া, জি বুঝছি। স্যার। তো এখন দেখেন এটা হচ্ছে কারের ছবি, তো কারের ছবির এখানে যদি আমি অল্টার দিয়ে দিই, এখানে একটা অল্টার দিয়ে দিই, যে অল্টার দিলাম, অল্টার এখানে দিলাম কার, ঠিক আছে, কার দিয়ে দিলাম। এখন ছবিটা কিন্তু এখন আমার শো করতেছে। যদি কোনো কারণে ছবিটা না শো করে, ধরেন আমি এখানে কিছু একটা করলাম, যে ধরেন এরকম দিলাম, ঠিক আছে, এই যে দেখেন ইটা কাটা দিছি, দেখেন জাস্ট ইটা কাটা দিছি যাতে লিঙ্কটা ব্রেক হয়ে যায়, ঠিক আছে, দেখেন এই যে কার শো করতেছে, ব্যাপারটা মজার না? তো আপনার ছবি যদি কোনো কারণে শো না করে, সেক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে এখানে যদি একটা অল্টার সাইন মানে অল্টার অ্যাট্রিবিউট এবং ভ্যালু দিয়ে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটার মধ্যে কোন ছবিটা শো করতেছে। তো আমি এখন কি করবো, এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করি এবং এখানে জাস্ট হচ্ছে image01 জায়গায় এটা কেটে দিই, সেভ দিলাম, রিলোড দিলাম, হয়ে গেল। দেখেন সবগুলো ছবি এসে পড়ছে। সবার বোঝা গেছে কেমন করে জিনিসগুলো আনলাম? জি ভাইয়া। জি ভাইয়া। কোনো কনফিউশন এটুকুর মধ্যে? না জি না। ভাইয়া। আচ্ছা, চলেন আমরা আরেকটা জিনিস শিখি, আরেকটা জিনিস। আসরের আগে কি সময় আছে না 10 মিনিটের মতো? আসর কয়টায় আমাদের? আসর নামাজের চারটায় চারটায়। আসর কি ঠিক 4টায় হয়? জি। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই রাখি নাকি, কি বলেন? আমরা নেক্সট ক্লাসে আরেকটু দেখবো, নাকি ওকে ভাইয়া। আপনারা আরেকটু দেখতে চান? না না, ঠিক না আছে। ভাইয়া, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। আমরা বাসায় এই জিনিসগুলো প্র্যাকটিস করি, আমি যে জিনিসগুলো করলাম আপনারা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আমি সোর্স ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব, ঠিক ভাইয়া আছে? একটু কথা বলতাম। জি জি, বলেন। ভাইয়া একটু যদি কিছু মনে না করেন, আমাকে আমাদের হার্ড ডিস্ক থেকে যেভাবে হচ্ছে ইয়াতে ওই যে ফাইলে ছবিটা আনলেন, ওটাকে একটু দেখানো যাবে প্লিজ? হ্যাঁ, শিওর শিওর শিওর। এই যে দেখেন আমি কি করছি, জাস্ট হচ্ছে আমার যে কোনো একটা ড্রাইভের ভিতরে ধরেন আমি এখানে আরেকটা ছবি আনি, ধরেন জি। ধরেন আমি এই জিনিসটা আরেকবার করতেছি, দেখেন। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখেন, সবাই একটু মিউট করেন, ভাইয়ারা সবাই একটু মিউট করেন, নাহলে আমার এখানে একো হয়তো বুঝতে পারি না। হ্যাঁ, আমরা সবাই বাসায় নিজ নিজ জায়গা থেকে আজানের জবাব দিই, তাহলে চলবে। আচ্ছা, ধরেন আমি ক্রিস্টিয়ানো রোনালদোর একটা ছবি আমার ওয়েবসাইটে শো করতে চাই। ধরেন আমি হচ্ছে এই ছবিটা শো করব,
এটা অনেক বড় ছবি, আমি একটু ছোট সাইজের ছবি খুঁজতেছি, দেখি পাই কিনা। আচ্ছা, এটা ছোট সাইজের ছবি আছে, এটার আমি ডাউনলোড করি। দেখেন ছবিটাকে ডাউনলোড করি। ছবিটা কোথায় আছে, আমি যে কোনো একটা ফাইলের মধ্যে রাখবো, ঠিক আছে। ধরেন আমার হচ্ছে টেস্ট ফাইল তো এটা, তো আমি এখানে হচ্ছে আপনার নাম দিলাম যে আচ্ছা রোনাল্ডো, ঠিক আছে, এরকম নাম দিলাম রোনাল্ডো জেপিজি। এই যে রোনাল্ডো ডট জেপিজি। আচ্ছা, ফাইলটা কোথায় আছে আমি একটু দেখি আবার। ফাইলটা আমার আছে হচ্ছে টেস্টের ভিতরে, আমার এই জায়গাটায় রোনাল্ডো ডট জেপিজি আছে। তা আমি কি করছি এখন, মানে আমি আগে যে কাজটা করতাম সেটা হচ্ছে যে আমি একটা এই যে আইএমডি ট্যাগের ভিতরে সোর্সের ভিতরে যে কোনো একটা লিঙ্ক বসাই দিতাম। লিঙ্ক বসাইলে আমার সরাসরি ওই লিঙ্ক থেকে কিন্তু ছবিটা আমার গুগলের ছবিটা বা যে কোনো জায়গার সোর্সটা আমার ওয়েবসাইটে শো করতো। তা আমি এখন চাচ্ছি আমার লোকাল ফাইলের ভিতরে বা আমার হার্ড ডিস্কের ভিতরে একটা ছবি রেখা আমি জিনিসটা আমার ওয়েবসাইটে শো করাইতে। তো আমি যেহেতু আমার ইন্ডেক্স ফাইলটা আমার যে জায়গাটার মধ্যে আছে ঠিক এটার পাশেই কি করছি, রোনালদোর ছবিটা বসাই দিছি। তো এখন আমি যদি জাস্ট এখানে গিয়ে রোনালদো ডট জেপিজি লিখে দিই, এই যে দেখেন অলরেডি সাজেশন আসতেছে, রোনালদো ডট জেপিজি লিখে যদি সার্চ করি, সেভ দিই, আমি যদি এখন এখানে এসে ওয়েবসাইটে গিয়ে রিলোড দিই, দেখেন কি হচ্ছে, আমার এই যে রোনালদোর ছবিটা এসে পড়ছে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন যে ভাই কোশ্চেনটা করছি কি? জি ভাই বুঝতে পেরেছি, আমি সাইফ। আচ্ছা, সাইফ খান ভাই, আচ্ছা তো বুঝতে জি পারছেন ভাই, এটা কেমন করে করছি? জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যদি এমন হয় সাইফ ভাই, আপনি আমার একটু অ্যান্সারটা দিবেন, যদি এমন হয় যে ছবিটা আমি ধরেন এই যে ইমেজ ফাইলের ভিতরে নিয়ে আসলাম, এখন জি কি আমার ওয়েবসাইটে ছবিটা শো করবে কি মনে হয়? জি না, ছবিটা শো করবে না, ছবিটা ব্রেক দেখাবে। আচ্ছা, ছবিটা দেখেন শো করতেছে না, মানে কিছুই দেখাইতেছে জি, না, কারণ ছবিটা পাইতেছি না। তাহলে ছবিটা শো করানোর জন্য কি করতে হতে পারে? তার বাম পাশে ফোল্ডারের নামটা লিখতে হবে স্ল্যাশ দিয়ে। হ্যাঁ, এই যে আইএমজি লিখবো, লেখার পর একটা স্ল্যাশ দিব, দেওয়ার স্ল্যাশ, পর বাস জি শেষ, কাহিনী শেষ। জি এবার আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দেই, দেখুন ছবিটা আবার আসে গেছে। আর আপনি চাইলে জি একটা অল্টার লিখে নিতে পারেন, রোনালদো বা কিছু একটা লিখলেন, জি কাহিনী ওকে, বুঝা গেছে। আর আপনি যদি চান এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারেন, তাহলে ছবিটা একটু নিচে শো করবে। জি ভাই বুঝতে পেরেছি আচ্ছা, ভাই, এখন ধন্যবাদ। এখন আরেকটা জিনিস একটু আপনাদের দেখাই, একটু ভাইয়া মিউট করে দেন। এখন আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে ধরেন কোনো একটা, মানে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট অনেক হয়ে গেছে, কন্টেন্টগুলো আপনি হাইড করতে যাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনার ওয়েবসাইটের কোড থেকে আপনি ডিলিট করতে। ব্যাপারটা বুঝছেন, আপনি চাচ্ছেন না ওয়েবসাইটের কোড থেকে আপনি আপনার কন্টেন্টটা ডিলিট করতে, কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনার ওই ওয়েবসাইটে শো করুক। তো এটা কেমন করে করা যায়? তা আমাদের এই HTML একটা মজার একটা জিনিস আছে। ধরেন আপনি একটা ধরেন কিছু একটা লিখলেন যে লরেম ধরেন 10 বা 20 এরকম কিছু একটা লিখলেন, সেভ দিলাম, রিলোড দিলাম, ধরেন এখানে ব্রেক ট্যাগ দিয়ে কয়টা, এই যে দেখেন আমার এখানে আমার টেক্সট এসে পড়ছে। তো আমি চাচ্ছি যে টেক্সটটা আমি হাইড করতে, কিন্তু আমার কোডের মধ্যে যেন জিনিসটা থাকে। তো HTML CSS এ বা আপনি যাই বলেন, এখানে একটা মজার একটা জিনিস আছে। এখানে আপনি যে কোনো একটা কিছুকে আপনি চাইলে আপনি কমেন্ট আউট করতে হবে। কমেন্ট আউটের ব্যাপারটা হচ্ছে এইরকম একটা সাইন দিবেন, তারপর এরকম একটা সাইন দিবেন, এক্সক্লেমেটরি সাইন দিবেন, দেওয়ার পর এখানে দুইটা ড্যাশ দিবেন, মানে টোটাল দুইটা ড্যাশ দিবেন। দেওয়ার পর এখানে মাঝখানে আপনি কিছু চাইলে টেক্সট লিখতে পারেন, লেখার পর আবার আপনি একটা এরকম ড্যাশ দিবেন, ড্যাশ দেওয়ার পর এই সাইনটা দিবেন। তার মানে হচ্ছে যে আপনার এই সাইনের ভিতরে আপনি এই যে চারটা ড্যাশ দিলাম যে হাইফেনের মতো, এই যে আপনার হচ্ছে লেস দেন সাইন, এক্সক্লেমেটরি সাইন, তারপরে দুইটা হাইফেন দেওয়ার পর মাঝখানে যদি আপনি কোনোটা টেক্সট লেখেন, এবং এই জিনিসটা হচ্ছে, আমি বলি আবার, এই জিনিসটা হচ্ছে মাঝখানে হচ্ছে কি কন্টেন্ট টেক্সট থাকবে, ঠিক আছে, মাঝখানে হচ্ছে কন্টেন্ট টেক্সট। আর ওই যে মনে আছে যে আপনার হচ্ছে এরকম আমরা ওপেনিং ট্যাগ কিংবা ক্লোজিং ট্যাগ লিখি না, এটা হচ্ছে অনেকটা এভাবে করে কাজ করে। তো এটা হচ্ছে ধরেন ওপেনিং একটা আপনার হচ্ছে সাইন, আর এটা হচ্ছে ক্লোজিং সাইন, এবং মাঝখানে যে আপনি টেক্সটগুলো লিখবেন এগুলো সব হাইড হয়ে থাকবে। দেখেন এখন আমি করতেছি কি, এই টেক্সটগুলো পুরোটার আমি ধরে এনে কাট করলাম, করার পর আমি এখানে এনে ছেড়ে দিচ্ছি। দেখেন দেখেন এখানে একটা ছাড়া দিচ্ছি, দেখেন পুরো জিনিসটা সবুজ হয়ে গেছে। আপনি যে জিনিসটা আপনি কমেন্ট আউট করবেন, এটাকে বলা হয় কমেন্ট করা। আপনি যে জিনিসটাকে কমেন্ট আউট করবেন, ওই জিনিসটাকে যদি আপনি এখানে ধরেন এভাবে করে আপনি কমেন্ট আউট করে দেন, দেখবেন এই জিনিসটা পুরোটা সবুজ হয়ে গেছে। এবার আপনি আপনার ওয়েবসাইটে আসেন, আপনার কোডের ভিতরে কিন্তু এখানে টেক্সটগুলো কিন্তু কন্টেন্টগুলো কিন্তু ঠিকই আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে যা দেখি তো আছে কিনা, এই যে দেখেন ওয়েবসাইট থেকে গায়েব হয়ে গেছে। তাহলে ব্যাপারটা কি হলো,
ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন এই সাইনটা ইউজ করবেন সাথে সাথে দেখবেন যে আপনার কোডগুলো আপনার হচ্ছে যে হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই যে অনলাইনের যে ইমেজ আছে এটাকে আপনি হাইড করতে, তাহলে কি করতে পারি আমরা, বলেন তো কি করা যেতে পারে? এই সাইনটাই আমি ইউজ করব, এই সাইনটা আবার ইউজ করলাম, ড্যাশ ড্যাশটা এখানে দিলাম, দেখেন এই ড্যাশ ড্যাশটা এখানে মাঝখানে ওটা এনে কপি করে পেস্ট করে দিব বা কাট করে পেস্ট মানে করে আমি দিব। যে জায়গাটার মধ্যে ধরেন আমার এই জায়গাটা শেষ করতে যাচ্ছি, খেয়াল করেন আমি জি। কমেন্ট আউট শেষ করব এই জায়গাটার মধ্যে, তা আমি কি করব আবার ড্যাশ ড্যাশ দিব, আর কি করব ওই যে লাস্টে যে ডিভাইডেড সাইনটা আছে এটা দিব, শেষ। দেখেন এখন কি হলো, এখান থেকে শুরু হয়ে এই জায়গাটার মধ্যে শেষ হয়েছে। দেখেন সেভ দিলাম, দেখেন ছবিগুলো চলে গেছে। এটা মজার না? মানে আপনি যে জায়গাটায় হবে, ধরেন আপনি এই জায়গাটায় কমেন্ট করতে চান, এখন কথা হচ্ছে আপনি বারবার লেখাটা তো একটা প্যারা আছে তাই না? তো এখন একটা কাজ করেন, আপনি কোন একটা টেক্সটকে পুরোটা সিলেক্ট করেন মাউস দিয়ে, সিলেক্ট করার পর ওই যে আমরা যে ব্যাকস্ল্যাশ ইউজ করি না, আপনি কন্ট্রোল চাপে ব্যাকস্ল্যাশটা দেন, দেখেন কমেন্ট আউট হয়ে গেছে। ঠিক আছে, এবারে আপনি সেভ দেন, তারপর এখানে আসেন রিলোড দেন, দেখেন আপনার ওই যে প্রথম যে টেক্সটটা আছে, কি আছে প্রথম টেক্সটটা আপনার দিস ইজ আওয়ার ফার্স্ট HTML ক্লাস, সেটা আপনার দেখেন হাইড হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এখন আপনি আবার যদি এই টেক্সটটাকে ধরে আপনি যদি কন্ট্রোল দিয়ে ব্যাকস্ল্যাশে চাপ দেন, দেখেন আবার এই জিনিসটা আগের মতো হয়ে যাবে। সেভ দেন, এবার ওয়েবসাইটে এসে রিলোড দেন, দেখেন প্রথম টেক্সটটা এসে পড়ছে। এভাবে আসে না? আচ্ছা ভাইয়া, কন্ট্রোল ব্যাকস্পেস এটা কি হচ্ছে আমাদের কমেন্ট ট্যাগের শর্টকাট? হ্যাঁ, কমেন্টটাকে ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যালো ভাইয়া, জি ভাইয়া বলেন। যে এটা ভিজুয়াল স্টুডিও থেকে সেভ দিয়ে ওয়েবসাইটে কিভাবে দেখবো এটা একটু যদি স্লোলি দেখান। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আমি। আচ্ছা আমি আবার এগুলো কমেন্ট আউট যেগুলো করছি সেগুলো সব ঠিক করে দিই। আচ্ছা দেখেন কি করছি আমি, ব্যাপারটা যে আমি ভিজুয়াল স্টুডিও কোডে তো আমি কোড করতেছি, কিন্তু আমি জানি যে আমার ফাইলটা কোথায় সেভ আছে তাই না? ফাইলটা কোথায় জি। সেভ আছে, ফাইলটা আমি আমার পছন্দ মতো একটা জায়গায় সেভ করছি, তো ওইখানে গিয়ে index.html ফাইল যেটা আছে, আর আমি জানি যে এই index.html ফাইলটাই হচ্ছে এটা। ঠিক আছে, সো আমি এইটারে সরাসরি ওপেন করলে দেখবেন আমার আপনার এই জিনিসটা আইসা পড়ছে। এখন কথা হচ্ছে আপনি ধরেন ভিজুয়াল স্টুডিও কোড আপনি বাদ দিয়ে দিলেন, কোনো কারণে কাইটা দিলেন, এভাবে করে কাইটা দিছেন, তো আপনি এটা বাইর করবেন কিভাবে? আপনার যদি উইন্ডোজ 10 হয় আপনি এখানে গিয়ে সার্চ করবেন ভিজুয়াল স্টুডিও কোড, এবার সার্চ করে বের করবেন, কিংবা আপনার অটো মানে যেগুলো আপনার রিসেন্ট ইনস্টল এগুলো আপনি নিজে বের করতে পারবেন। তো আমি হচ্ছে আবার সার্চ করলাম ভিজুয়াল স্টুডিও কোড, করার পর আমি করছি কি এইখান থেকে আপনার হচ্ছে এটা ওপেন যখন করছি, করার পর এই যে দেখেন আমার ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর আমি এটারে করছি কি যে পিন করে নিছি এখানে। ঠিক আছে, পিন করে নিছি, এটা সবসময় আমার এই যে টাচবারের মধ্যে জায়গা মতো থাকে যায়। তো এখন দেখেন আমার এই ফাইলটা এসে বসে, ফাইল যখন মানে কি বলে আপনি ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যার যখন ওপেন করবেন, করার পর দেখবেন যে এরকম একটা মেসেজ আছে ওয়েলকাম, এটা কাটা দেন। এখন আপনার তো অলরেডি একটা ফাইল তৈরি করা আছে, এটা আপনি এখন এখান থেকে কেটে দিয়েছেন কোনো কারণে ভুলে, তো এটা আবার ওপেন করবেন কেমন করে? আমরা যখন নতুন ফাইল তৈরি করি তাহলে কি করি, নতুন ফাইল তৈরি করার সময় কি করি এখান থেকে? একজন অ্যান্সার দেন। মানে এখন হ্যাঁ নিউ ফাইলে ক্লিক করি, আর যদি আপনি চিন্তা করেন যে আমার অলরেডি একটা ফাইল তৈরি করা আছে ওইটাকে আমার ওপেন করতে হবে, তাহলে কি করব? ওপেন ফাইলের মধ্যে ক্লিক করব, করার পর আমার ফাইলটা কোথায় আছে আমি খুঁজে বের করব, যে আমার ফাইলটা হচ্ছে আমার অমুক ড্রাইভের ভিতরে, অমুক ফাইলের ভিতরে, এইখানে এখানে এখানে কোথায়, এই জায়গাটার ভিতরে, এই যে এই ফাইলটা হচ্ছে সেই ফাইলটা। তো এটার মধ্যে আমি ক্লিক করলাম, ওপেন দিলাম, দেখেন আমার ওই ফাইলটা এসে পড়ছে। ঠিক আছে, বুঝাইতে পারছি? ঠিক আছে। আচ্ছা কিভাবে করে ওপেন করতে হবে, কারো কোনো কনফিউশন এখন? না ভাইয়া। জি না আচ্ছা ভাইয়া। দেখেন আপনি যখন নতুন ফাইল ওপেন করবেন একটা, তখন দেখবেন এরকম লম্বা হয়ে থাকে, তখন আবার অল্টার জেড দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখেন আমি আবার যে জিনিসটা করতে চাইছিলাম, এই যে টেক্সটটাকে ধরছেন, ধরেন আপনার এই পুরো জিনিসটা একসাথে আপনি কমেন্ট করতে চান, কিভাবে করবেন? একসাথে ধরে সিলেক্ট করে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ চাপ দিলেন, সেভ দিলেন, এবার আপনি ওয়েবসাইটে আসেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আর কি নতুন কোনো কাজ দেখাবেন আজকে? না আজকে আর দেখাবো না, খালি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিব। আচ্ছা ভাইয়া, নামাজে গেলাম, আমার হচ্ছে যে এখনো রেজিস্ট্রেশন হয় না, তো তাহলে মনে হয় আমার অ্যাটেন্ডেন্স এটা এখনো উঠে নাই।
আচ্ছা ঠিক আছে, ওকে যান। আমরা ছেড়ে দিব আচ্ছা। এখনই, আমারও নামাজ পড়তে হবে। তো সবাইকে ছেড়ে দিব। আচ্ছা দেখেন, আমি আরেকবার একটু কমেন্ট জিনিসটা দেখায় ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন কি করছি, এই যে আমি চাচ্ছি যে ইমেজ যেগুলো আছে আমার, ইমেজগুলো, এই দুইটা ইমেজকে আমি হাইড করতে, তাহলে কি করব? আমার ইমেজটা কোথায় আছে? এই যে এই দুইটা ইমেজই হচ্ছে সেই ওই যে কারের ইমেজগুলো, তাই না? কার আর হচ্ছে ট্রি। তা কমেন্ট কেমন করে করতে হবে বলেন তো একজন? কন্ট্রোল বেস হ্যাঁ, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিলেই তো হবে না, আমার ধরেন সিলেক্ট করতে হবে আগে। সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিলাম, তারপর সেভ দিলাম, দেওয়ার পর এখানে এসে রিলোড দিই। দেখেন আমার এই জিনিসটা হাইড হয়ে গেছে। এখন যদি এই টেক্সটটাকে হাইড করতে হয় তাহলে কি করতে হবে আমার? আপনি এটা ধরেন, ধইরা কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দেন, সেভ দেন, আপনি এখানে এসে রিলোড দেন, এবার টেক্সটটা চলে গেছে। আবার যদি আনতে হয় তাহলে কি করবেন? যে সেটাটা ধরে আবার একই কাজটাই করবেন, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিবেন, পুরোটাকে সিলেক্ট করবেন, সেভ দেন, আবার ফাইলে যান, রিলোড দেন, আইসা পড়বে আপনার। ঠিক আছে, এটা সেভ হয় না মনে হয়। আচ্ছা, এটা শো করতেছে না, এটা ব্যাপার না, আমি জাস্ট ফাইলটাকে আরেকবার ওপেন করি। এই যে আইসা পড়ছে, এটা কেটে দিই, এটা ক্যাশের কারণে হচ্ছে না। ঠিক আছে, এই যে দেখেন এসে পড়ছে। তো সবাই বুঝতে পারছেন কমেন্টিং জিনিসটা কেমন করে করতে হয়। তো আমি আজকের ক্লাসটা এখানে রাখি। আমরা এখন হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিব আপনাদের, তারপর আপনাদের ছেড়ে দিব। ঠিক আছে, সবাই একটু সারা শব্দ দিবেন যে যারা যারা উপস্থিত আছে। আচ্ছা, এই যে একজন ব্যক্তি, এই যে অসীম ঘোষ, আপনি আছেন? অসীম ঘোষ, আচ্ছা অসীম ঘোষকে কি কাউ চিনেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে তো নতুন বছরের ক্লাস না, আমাদের প্রথম। হ্যাপি নিউ ইয়ার ভাইয়া। আচ্ছা, আপনাদেরকেও নতুন বছরের শুভেচ্ছা। সবার নতুন বছরটা ভালো কাটুক ইনশাল্লাহ। আচ্ছা 2020 দেখছেন, আমি কিন্তু 2020 লিখে ফেলছিলাম। এটা হবে, এটা প্রথম কয়েকদিন হবে। জি ভাই। শহীদুল ইসলাম আছেন? জি ভাইয়া আছি, সাজিদ ইসলাম। কামরুজান সুইটি, কামরুন নাহার সুইটি, কামরুন নাহার সুইটি নাই? ওই আপুটা অ্যাটেন্ড ছিল, আমাকে মেসেজ দিয়ে বলছিল যে ওনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। উনি প্রত্যেক ক্লাসে অ্যাটেন্ড থাকে, কিন্তু আবার মেসেজ দিয়ে বলতে হয়। আমারও মেসেজ দিছে যে অ্যাটেন্ড দেন, তাহলে তো হবে না। আচ্ছা রবিউল হোসেন আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা, উম্মে সালমা, জি ভাইয়া। তারপর হচ্ছে শাহরিয়ার হায়দার, না সরি সরি, এটা হচ্ছে উনি জান্নাতুল ফেরদৌস। গলা বসে গেছে পুরো। জান্নাতুল ফেরদৌস নাই? আচ্ছা আব্দুল আল আনাস, জি ভাই প্রেজেন্ট। অপু বৈদ্য, অপু ভাই নাই? আছে তো মনে হয়, উনি ক্লাস করছে দেখছি। ভাইয়া ছিল। ফয়সাল রাব্বি, জি ভাইয়া আছে। খালিদ হাসান। ভাইয়া আমি আছি, অপু আছে। আচ্ছা অ্যাটেন্ড দেওয়া হয়েছে। খালেদ জি হাসান, ভাইয়া আছি। মেহেদি হাসান, মেহেদি হাসান নাই না? আচ্ছা শিমুল চন্দ্র বর্মন, প্রেজেন্ট ভাইয়া। নীলুফা ইয়াসমিন, প্রেজেন্ট ভাইয়া। খোকন মিয়া, আশরাফুল আলম, আশরাফুল আলম নাই? জি ভাই। আছেন? আচ্ছা এটা আপনারটা দেখেন জি তো, ভাই। ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা নাজমুল হাসান মজুমদার, মোহাম্মদ আশরাফুল আলম মেইল। নাজমুল হাসান মজুমদার নাই? আচ্ছা সাইফ খান, জি 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 ভাইয়া, হ্যালো হ্যালো। নাজমুল হাসান মজুমদার। জি জি জি। না খালি না, আছে। আচ্ছা তারপর হচ্ছে নাজমুল হাসান মজুমদার আছেন, মেহেদি হাসান। ভাই আছি। আচ্ছা মেহেদি হাসান তো দুইজন, আপনার কি কোনো নিকনেম আছে? ভাই আমার নাম হ্যাঁ আপনার সাথে কোনো নিকনেম থাকলে বলেন তো একটা।
ভাই ডাকনাম মেহেদি। আচ্ছা, একটা কিছু একটা লিখলে ভালোই তো, মানে এখানে বুঝছেন তো, দুজন মেহেদি তো, মানে এই কারণে কনফিউজড হয়ে যায়। আর আমার আমার বাড়ি হচ্ছে মুরাদনগর, আর ওর বাড়ি তো মনে হয় আচ্ছা চট্টগ্রাম। আচ্ছা, ঠিক আছে, চলবে। আচ্ছা, তারপরে হচ্ছেন মাসুম বিলাল ভাই আছেন, মৃদুল সর্দার, না সরি, মৃদুল সরকার সরকার। ভাইয়া ভাই আছি আমার ভাইয়া। প্রেজেন্ট নাই। ভাইয়া মৃদুল সরকার আছি। আচ্ছা, ঠিক আছে, এরপর আরেকজন কে জানি কথা বলছেন, বলেন। ভাই মেহেদি হাসান প্রেজেন্ট নাই। ও আচ্ছা, ওকে, কারো অ্যাটেন্ডেন্স বাদ পড়ছে এমন কেন আছে? ভাইয়া জি, নাম বলেন। হ্যালো ভাইয়া মৃদুল সরকার। ভাই আমার রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটা উঠানো হয় নাই। আচ্ছা, বলেন, নাম্বারটা বলেন। 410 462। 462, ঠিক আছে। আচ্ছা, 62। ভাই 26 না 62। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ক্লাসে অ্যাটেন্ড আছেন অথচ অ্যাটেন্ডেন্স আর শিটে আপনার নাম নাই কিংবা আপনাকে ডাকা হয় না, এমন আছেন কেউ? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানে থাকুক। ইনশাআল্লাহ আগামী ক্লাসে সবার সাথে কথা হবে। টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া।